dear students. I am Dipankar Samanto and welcome all of you to your very own platform Pharma IQ. আজকে আমরা জিলেট 2021-এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারের পার্ট 2 আলোচনা করব। অলরেডি এই কোশ্চেন পেপারেরই পার্ট 1 আমরা কমপ্লিট করে দিয়েছি, যেখানে 1 to 35 অবধি কোশ্চেন আমরা ডিসকাস করেছি কমপ্লিট এক্সপ্লানেশনের মাধ্যমে। আজকেও আমরা পার্ট 2 যেখানে 36 to 70 অবধি কোশ্চেন ডিসকাস করব অ্যাজ ইউজুয়াল কমপ্লিট এক্সপ্লানেশন, তার সাথেও বিভিন্ন থিওরি যে এক্সট্রা পয়েন্ট আছে সমস্ত কমপ্লিট করব, সমস্ত কিছু ডিসকাস করব। এবং তোমরা দেখতে থাকো, ভিডিও ভালো লাগবে আশা করি, এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। চলো শুরু করা যাক। সো ফার্স্ট কোশ্চেন, বেরিয়াম মিল ইজ ইউজড ফর ভিজুয়ালাইজেশন অফ। বেরিয়াম মিল ভিজুয়ালাইজেশন কিসের ভিজুয়ালাইজেশন ইউজ করা হয়? গল ব্লাডার, ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, হার্ট, লিভার, কিসের আমাদের ভিজুয়ালাইজেশন পারপাসের জন্য ইউজ করা হয়? একে তো জানতে হবে বেরিয়াম মিল কাকে বলা হয়। বেরিয়াম মিল কাকে বলা হয়? বেরিয়াম সালফেটকে বলা হয়। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, বেরিয়াম সালফেট অলসো নোন অ্যাজ বেরিয়াম মিল কিসের জন্য ইউজ করা হয়? ফর ভিজুয়ালাইজেশন পারপাস। মেনলি কিসের জন্য ইউজ করা হয়? এক্স রে কন্ট্রাক্ট মিডিয়াম, কন্ট্রাস্ট, এক্স রে কন্ট্রাস্ট এজেন্ট হিসেবে ইউজ করা হয়। একটা রেডিও অপাকি এজেন্ট, রেডিও অপাকি এজেন্ট আমাদের হচ্ছে বেরিয়াম মিল। এক্স রে কন্ট্রাস্ট মিডিয়াম হিসেবে ইউজ করা হয়, যেটা রেডিও অপাকি এজেন্ট। রেডিও অপাকি এজেন্ট ইউজ করি আমরা এক্স রেতে। আর কন্ট্রাস্ট বলতে এখানে টু ক্রিয়েট ক্লিয়ার ইমেজ, এক্স রেতে টু ক্রিয়েট ক্লিয়ার ইমেজ করার জন্য আমরা ইউজ করি বেরিয়াম সালফেট, যাকে বলা হয় বেরিয়াম মিল। কোথার মেনলি ইউজ করা হয়? মেনলি জিআই ট্র্যাকে ইউজ করা হয়। জিআই ট্র্যাক বলতে আমাদের এখানে অপশানে ইন্টেস্টাইনাল ট্র্যাক হবে, ঠিক তাহলে অপশান বি, বুঝলো, আমরা ইউজ করে থাকি। মেনলি আমাদের যে ইসোফেগাস থেকে শুরু করে স্টোমাক থেকে শুরু করে বাউল, এই যে ট্র্যাক সিস্টেমটা এলিমেন্টারি ক্যানেল, সেই এলিমেন্টারি ক্যানেলের ভিজুয়ালাইজেশন পারপাসে আমরা ইউজ করে থাকি বেরিয়াম মিলকে। বেরিয়াম মিলকে বলা হয় বেরিয়াম সালফেট। এই সালফেট রিলেটেড কম্পাউন্ডগুলো থেকে এক্সামে কোশ্চেন দেখা যায়। যেমন আর কি আছে? ম্যাগনেসিয়াম সালফেট। ম্যাগনেসিয়াম সালফেট কি বলা হয়? ইপসন সল্ট, অ্যানাদার নেম ইপসন সল্ট। স্যালাইন ক্যাথেটিক হিসাবে ইউজ করা হয়, অসমোটিক পারগেটিভ হিসাবে ইউজ করা হয়। কী করে? ইনক্রিজ করে আমাদের অসমোটিক লোড, ইন্টেস্টাইনাল অসমোটিক লোডকে ইনক্রিজ করে ম্যাগনেসিয়াম সালফেট। যেমন জিঙ্ক সালফেট ইউজ করা হয়। জিঙ্ক সালফেট যাকে কী বলা হয়? হোয়াইট ভেট্রিয়ল, জিঙ্ক সালফেট বলা হয় হোয়াইট ভেট্রিয়ল, অ্যাস্টিনজেন্ট প্রপার্টি আছে। কপার সালফেটকে কী বলা হয়? কপার সালফেটকে বলা হয় ব্লু ভেট্রিয়ল। খুবই ইম্পর্টেন্ট এক্সট্রা পয়েন্ট। আমি প্রতিদিন ভিডিওতে বলি যে এক্সট্রা যে পয়েন্টগুলো বলছি সেগুলো অলরেডি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার বিভিন্ন পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে দেখা গেছে, জিলেট থেকে শুরু করে সমস্ত কম্পারেটিভ লাইনের এক্সামে। দেন কি আছে আর আমাদের? ফেরাস সালফেট। ফেরাস সালফেট কী বলা হয়? গ্রিন ভেট্রিয়ল। ফেরাস সালফেটকে বলা হয় গ্রিন ভেট্রিয়ল। জিঙ্ক সালফেট, কপার সালফেট, এদের মধ্যে অ্যাস্ট্রিনজেন্ট প্রপার্টি আছে, বুঝা গেল। আমরা ইউজ করে থাকি সুইমিং পুলে অ্যালগি প্রিভেন্ট পারপাসে। তার সাথে কপার সালফেটকে আমরা ইউজ করে থাকি এখনও কোন রিয়েজেন্টে? ফিলিং রিয়েজেন্টে ইউজ করে থাকি কপার সালফেটকে। ফিলিং বেনিডিক্ট রিয়েজেন্টে ইউজ করে থাকি, যেখানে আমাদের কার্বোহাইড্রেট আইডেন্টিফিকেশান টেস্ট। দেন ফেরাস সালফেট, ফেরাস নাম শুনেই বুঝতে পারছি, ফেরাস কম্পোনেন্ট ইউজ করে থাকি মেনলি আমরা ব্লাড ফর্মুলেশনের পারপাসে। তো মেনটেনিং প্রপার্টি আছে আমাদের ফেরাস সালফেটের মধ্যে, যাকে কী বলা হয়? গ্রিন ভেট্রিয়ল বলা হয়। ম্যাগনেসিয়াম সালফেটকে বলা হয় ইপসন সল্ট, বুঝা গেল। মোস্ট ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ম্যাগনেসিয়াম সালফেটের মধ্যে এমনকি আমাদের টোকোলাইটিক প্রপার্টি আছে। টোকোলাইটিক বলতে যারা ইউটেরাইন রিল্যাক্সেশন কজ করে, সেটা হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম সালফেট।
নেক্সট কোশ্চেন, হুইচ ইজ ট্রু ফর স্টেপটোমাইসেস। স্টেপটোমাইসেস কি? একটা গ্রাম পজিটিভ ফিলামেন্টিয়াস ব্যাকটেরিয়া। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। গ্রাম পজিটিভ বলেছে মানে কি হবে? গ্রাম পজিটিভ মানে এর যে সেল ওয়াল আছে, সেল ওয়াল কী হবে? থিক হবে, থিক সেল ওয়াল। আর সেল ওয়ালে কী প্রেজেন্ট থাকবে? কেবলমাত্র পেপটাইড ও গ্লাইকেন, কেবলমাত্র পেপটাইড ও গ্লাইকেনই প্রেজেন্ট থাকবে এদের সেল ওয়ালে। আর যদি গ্রাম নেগেটিভ হতো তাহলে সেল ওয়ালে পেপটাইড ও গ্লাইকেনের সাথে সাথে আদার কি প্রেজেন্ট থাকতো? লিপোপ্রোটিন অ্যান্ড লিপোপলিস স্যাকারাইড, এবং সেখানে সেল ওয়াল কী হতো? থিন হয়ে যেত। আর স্টেপটোমাইস ফিলামেন্টিয়াস মানে কি? এরা ব্রাঞ্চিং অবস্থা থাকে, ব্রাঞ্চিং, পরপর ব্রাঞ্চ হয়ে থাকে, ব্রাঞ্চিং অবস্থা থাকে আমরা দেখেছি। আর কিসের জন্য এদেরকে ইউজ করা হয় স্টেপটোমাইসিস? যে গ্রাম পজিটিভ ফিলামেন্টাস ব্যাকটেরিয়া, এরা মেনলি প্রডিউসিং করে অ্যান্টিবায়োটিক, প্রডিউসিং করে অ্যান্টিবায়োটিক। আমরা অ্যান্টিবায়োটিকের ভিডিও অলরেডি করছি, তো সেখানে আমরা ডিসকাস করেছি। যেমন মনে রাখার জন্য আমি কিছু বলে দিই অ্যান্টিবায়োটিকের সোর্স, যেমন কোরামফেনিকল। কোরামফেনিকল কোথা থেকে অবটেন্ড হয়? স্টেপটোমাইসিস, স্টেপটোমাইসিস ভেনিজুয়ালি, স্টেপটোমাইসিস ভেনিজুয়ালি থেকে পাওয়া যায় কোরামফেনিকল। সেরকম স্ট্রেপ্টোমাইসিন কোথা থেকে পাওয়া যায়? স্টেপটোমাইসিন, যেটা অ্যামাইনো গ্লাইকোসাইড গ্রুপের অ্যান্টিবায়োটিক, স্টেপটোমাইসিন কোথা থেকে অবটেন্ড হয়? স্টেপটোমাইসিস গ্রিসিয়াস, স্টেপটোমাইসিস গ্রিসিয়াস থেকে অবটেন্ড হয় স্টেপটোমাইসিন। টেট্রাসাইক্লিন কোথা থেকে অবটেন্ড হয়? টেট্রাসাইক্লিন, টেট্রাসাইক্লিন অবটেন্ড হয় স্টেপটোমাইসিস অরিওফেনেসিস, AUREOFACIENS, অরিওফেনেসিস। এরকম ইম্পর্টেন্ট আরও এরকম আমাদের অ্যান্টিবায়োটিক পাওয়া যায় যারা স্টেপটোমাইসিস থেকে অবটেন্ড হয়, যেমন অ্যাম্ফোটেরিসিন বি, অ্যাম্ফোটেরিসিন বি, অ্যাম্ফোটেরিসিন বি কোথা থেকে অবটেন্ড হয়? স্টেপটোমাইসিস নুডুসিস, নুডুসাস থেকে অবটেন্ড হয় আমাদের অ্যাম্ফোটেরিসিন বি। যেরকম নিস্ট্যাটিন আছে, ন্যাটামাইসিন আছে, হ্যামাসিন আছে, যারা সবাই অবটেন্ড হয় স্টেপটোমাইসিস থেকে। যেমন নিস্ট্যাটিন অবটেন্ড হয় স্টেপটোমাইসিস নরৌসাই থেকে। কোথা থেকে অবটেন্ড হয়? ন্যাস্ট্যাটিন, স্টেপটোমাইসিস সেম নরৌসাই থেকে অবটেন্ড হয় আমাদের কে? নিয়াস্ট্যাটিন। Which is the example of স্পাইরোচেট? স্পাইরোচেট বলতে স্পাইরাল শেপের হয়ে থাকে এরা, এই কারণে স্পাইরোচেট বলা হয়। অ্যান্সার কী হবে? ট্রিপিনোমা প্যালিডোমা, যে সিফিলিস কজ করে। সিফিলিস, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ সিফিলিস, এর জন্য যে পজিটিভ অর্গানিজম আছে সেটা হচ্ছে ট্রিপিনোমা প্যালিডোমা, যেটা একটা স্পাইরোসেট, স্পাইরাল শেপটের হয়ে থাকে। দেন ভিব্রিও কলেরি, যে কলেরা কজ করা থাকে, শেপ কেমন থাকে? কোমা শেপটের হয়ে থাকে বা কার্ভড রড শেপটের হয়ে থাকে আমাদের ভিব্রিও কলেরি, যেটা কলেরা কজ করে, যেটা একটা ওয়াটার বর্ন ডিজিজ। প্রিভিয়াসের একটা কোশ্চেন দেখা গিয়েছিলো যে ড্রাগ অফ চয়েস কলেরা, ড্রাগ অফ চয়েস কলেরা কি? ডক্সিসাইক্লিন। ডক্সিসাইক্লিন কি? টেট্রাসাইক্লিন গ্রুপের একটা অ্যান্টিবায়োটিক হচ্ছে আমাদের ডক্সিসাইক্লিন, যেটা প্রোটিন সিনথেসিস প্রসেসকে ইনহিবিট করে, সেটা হচ্ছে ড্রাগ অফ চয়েস কলেরিয়া। ক্ল্যান্ডিমাইডিয়া ট্রাইকোমিটিস একটা আমাদের বিভিন্ন এসটিডি টাইপের ডিজিজ কজ করার জন্য রেসপন্সিবল। এরা মেনলি কী হয়? অবলিঙ্গেট প্যারাসাইট হয়ে থাকে, অবলিঙ্গেট প্যারাসাইট। ট্রেপোনোসমা গ্যাম্বিভিয়েন্স ওয়ান টাইপ অফ প্যারাসাইট। আর প্যারাসাইটরা কী হয়? প্যারাসাইটরা নিজেরা সারভাইভ করতে পারে না,
এদের সারভাইভ করার জন্য হোস্ট সেল দরকার পড়ে। এরা হোস্ট সেলের বডিতে যায়, সেখানে সারভাইভ করতে হবে। তার নিউট্রিশন, তার প্রোটিন, তার সারভাইভ করার জন্য তার হোস্ট সেল দরকার পড়ে। যেমন ম্যালেরিয়া একটা প্যারাসাইটিক ইনফেকশন। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে দেখা গেছে যে ম্যালেরিয়া হুইচ টাইপ অফ ইনফেকশন, ম্যালেরিয়া ইজ এ প্যারাসাইটিক ইনফেকশন। নেক্সট কোশ্চেন, আর ভিডিও কন্টিনিউ করার আগে বলে দিই যে তোমরা যদি জিলেটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার পেতে চাও, প্রতিটা কোশ্চেন পেপার প্রতিটা ইয়ার যে ডিসকাস করা হচ্ছে তার ডেসক্রিপশন সেকশনে অ্যাড করা আছে। এরপরেও তোমরা যদি এক্সট্রা কোশ্চেন প্র্যাকটিস বা আরো আমাদের নোটিস ইম্পর্টেন্ট জিনিস সাথে কন্ট্যাক্টে থাকতে চাও, সবসময় ভিডিওর আপডেট পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের কমিউনিটি সেকশনে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? তো নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান ইজ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া? গ্রাম পজিটিভ মানে কি হবে? গ্রাম পজিটিভ মানে প্রথমে বললাম যার সেল ওয়াল কি হবে, থিক হবে, আর গ্রাম নেগেটিভ হলে সেল ওয়াল থিন হবে। গ্রাম পজিটিভের ক্ষেত্রে কি প্রেজেন্ট থাকে সেল ওয়ালে? শুধুমাত্র পেপটাইড ও গ্লাইকেন, খুবই ইম্পর্টেন্ট। আর এখানে কি প্রেজেন্ট থাকে? পেপটাইড ও গ্লাইকেন, তার সাথে কি প্রেজেন্ট থাকে? লিপোপ্রোটিন অ্যান্ড লিপোপলিস্যাকারাইড। লিপোপলিস্যাকারাইড প্রেজেন্ট থাকে। তার সাথেও আমাদের গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে বিভিন্ন পোরিন চ্যানেল প্রেজেন্ট থাকে, যেখান থেকে বিভিন্ন ড্রাগের এন্ট্রি হয়, কারণ যেহেতু এটা প্রোটিন ইন ন্যাচারাল হয়ে থাকে, তো এন্টার করার জন্য যেহেতু একটা পোরিন চ্যানেলও প্রেজেন্ট থাকে এদের আমাদের স্ট্রাকচারে, সেল ওয়ালের স্ট্রাকচারে, যেখান থেকে ড্রাগেদের ইজি অ্যাক্সেস পাওয়া যায়। বুঝা গেল? তো এর মধ্যে কোনটা আমাদের গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া বলেছে? সালমোনেলা টাইফি, ভিব্রিও কলেরি, সিউডোমেনাস অরিওজিনোসা, স্টেফাইলোকক্কাস অরিয়াস। তো অ্যান্সার কী হবে? গ্রাম পজিটিভ একমাত্র স্টেফাইলোকক্কাস অরিয়াস, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বিভিন্ন স্কিন ইনফেকশান, নিউমোনিয়া কজ করে। সালমোনেলা টাইফি কী কজ করে? টাইফয়েড কজ করে। ভিব্রিও কলেরি কী কজ করে? কলেরা কজ করে। বুঝে গেল? কলেরা কজ করে, যেটা আমরা কি বললাম প্রিভিয়াস স্লাইডেই, যেটা কোমা শেপড বা কার্ভড রড শেপের হয়ে থাকে, ভিব্রিও কলেরি। দেন কন্ডিলোশন। কন্ডিলোশন ইজ প্রিপেয়ার্ড ফ্রম, কন্ডিলোশন ক থেকে প্রিপেয়ার্ড করা হয়? কন্ডিলোশন প্রিপেয়ার্ড করা হয় ফ্রম পটাশিয়াম পারম্যাঙ্গানেট, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। পটাশিয়াম পারম্যাঙ্গানেট কে MnO4 থেকে অবটেন করা হয় আমাদের কন্ডেন্স লোশন। খুবই ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে প্রিভিয়াস ইয়ারে কী কী কোশ্চেন দেখা গেছে? যেমন দেখা গেছে KMnO4 একটা কি সেলফ ইন্ডিকেটর, সেলফ ইন্ডিকেটর আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেট। KMnO4 একটা অক্সিডাইজিং এজেন্ট, অক্সিডাইজিং এজেন্ট আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেট। একটা অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি আছে, অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট হিসাবেও ইউজ করা হয় আমাদের KMnO4-কে। KMnO4 যখন টাইট্রেট করা হয় তখন কি ইউজ করা হয়? ইউজ করা হয় এই টাইট্রেটিং পারপাসে স্ট্যান্ডার্ড অক্সালিক অ্যাসিড দিয়ে আমাদের টাইট্রেটিং করা হয়, আমাদের KMnO4-কে। বুঝা গেল? দেন হাইড্রোজেন পারঅক্সাইডের অ্যাসে তে কোন ইন্ডিকেটার ইউজ করা হয়? KMnO4 ইউজ করা হয়, KMnO4-কে ইউজ করা হয়। বুঝা গেল? খুবই ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, যেটা একটা সেলফ ইন্ডিকেটর হিসাবে ইউজ করা হয়। নেক্সট আসছে আমাদের ইয়ং ফর্মুলা ফর চাইল্ড ডোজ ক্যালকুলেশন। কোন অপশানটা ঠিক হবে? এজ প্লাস 12 ইন্টু অ্যাডাল্ট ডোজ, এজ বাই 20 ইন্টু অ্যাডাল্ট ডোজ, ওয়েট অফ দ্য চিল্ড ইন IBS বা 150 অ্যাডাল্ট ডোজ, এজ ইন মান্থ 150 অ্যাডাল্ট ডোজ। তো ইয়ং ফর্মুলা ক্যালকুলেট করা যখন হয় সেখানে তো আমরা তার ওয়েট তো ইউজই করে না, তো এটা তো হবেই না।
দেন আমরা মান্থে তো ক্যালকুলেট করি না, কারণ মান্থ দিয়ে কোথায় ক্যালকুলেট করা হয়, মান্থ দিয়ে ফ্রেডস ফর্মুলাতে ক্যালকুলেট করা হয়। 20 বাই অ্যাডাল্ট ডোজ, এজ বাই 20 অ্যাডাল্ট ডোজ আমাদের ডাইলিং ফর্মুলা, আর এজ বাই এজ প্লাস 12 ইন্টু অ্যাডাল্ট ডোজ এটা আমাদের ইয়ং ফর্মুলা। অপশান এ ইজ দ্য তাহলে অ্যান্সার, রাইট অ্যান্সার, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো কী কী এরকম ফর্মুলা আছে, একটা আমাদের ইয়ং ফর্মুলা আছে যেটা দেখলাম, আমাদের ইয়ং ফর্মুলা ডোজ ক্যালকুলেশন, চাইল্ড ডোজ ক্যালকুলেশন আমরা এই প্রসেসে করে থাকি। ইয়ং ফর্মুলা যেখানে কি এজ ইন ইয়ার্স বাই এজ ইন ইয়ার্স প্লাস 12 ইন্টু অ্যাডাল্ট ডোজ। দেন আছে আমাদের কি ডাইলিং ফর্মুলা, ডাইলিং ফর্মুলা এখানে কি ইউজ করা হয়, এজ ইন ইয়ার্স বাই 20 ইন্টু অ্যাডাল্ট ডোজ। দেন কি আছে ফ্রেডস ফর্মুলা, এর থিওরি কি, এটা মানতে হয়, এজ ইন মান্থ দেড়শো অ্যাডাল্ট ডোজ। দেন কি ফর্মুলা আছে কাউলিং ফর্মুলা, কাউলিং ফর্মুলা সেখানে কি ইউজ করা হয়, এজ ইন ইয়ার্স প্লাস ওয়ান বাই 24 ইন্টু অ্যাডাল্ট ডোজ। এগুলো সব আমাদের এজের উপর, এটা কেবল মান্থের উপর, এগুলো ইয়ার্সের উপর ক্যালকুলেট করা হয়। এরপর আমাদের ক্লার্ক ফর্মুলা যেটা আছে, ক্লার্ক ফর্মুলা আমরা ইউজ করে থাকি কেবলমাত্র ওয়েটের উপর বেস করে, সেখানে একটা হয় কেজির উপর আর একটা হয়ে থাকে পাউন্ডের উপর। কেজির উপর থিওরি কি, ওয়েট ইন চাইল্ড ইন কেজি বাই 70 ইন্টু অ্যাডাল্ট ডোজ। আর যখনই পাউন্ডে হবে সেখানে ওয়েট ইন চাইল্ড ইন পাউন্ড বাই 150 ইন্টু অ্যাডাল্ট ডোজ। অনেক সময় পরীক্ষায় এরকমও কোশ্চেন জিজ্ঞেস করে যে কেজির উপর বা ওয়েটের উপর বেস করে আমরা কোন ফর্মুলা ইউজ করে থাকি, চাইল্ডের ওয়েট দেওয়া থাকলে আমরা কোন ফর্মুলা ইউজ করব। তো তোমরা দেখতে পারে ক্লার্ক ফর্মুলায় আছে কেবলমাত্র ওয়েটের উপর বেস করে ডোজ ক্যালকুলেশন করে থাকি, যেখানে কেজি থাকলে একটা ফর্মুলা আর পাউন্ডে থাকলে একটা ফর্মুলা। তো আরেকটা ফর্মুলা আছে, সেই ফর্মুলার নাম হচ্ছে আমাদের ক্যাটজেট ফর্মুলা, ক্যাটজেট ফর্মুলা তাহলে কখন ইউজ করা হয়, বডি সারফেস এরিয়ার উপর বেস করে ক্যালকুলেট করা হয়। এর থিওরি কি, সারফেস এরিয়া অফ চাইল্ড কিসে হবে, মিটার স্কোয়ার বার করব, বাই সারফেস এরিয়া অফ অ্যাডাল্টের সারফেস এরিয়া ইন জেনারেল হয়ে থাকে 1.75, কিন্তু যদি পরীক্ষা কোশ্চেন এবং ক্যালকুলেশন দেয় সেখানে যদি 1.75-এর জায়গায় ওরা কোনো ভ্যালু বোস করিয়ে পুট করে দেয় এক্সাম কোশ্চেনে, তো আমরা সেই ভ্যালুটাই ইউজ করবো এবং মনে রাখবে মিটার স্কোয়ার, তো সেন্টিমিটার থাকলে মিটার স্কোয়ার আমরা বার করে নেবো সেখান থেকে, বুঝা গেল। তো সারফেস এরিয়া অফ চাইল্ড মিটার স্কোয়ার বাই 1.75 কি আমাদের অ্যাডাল্টের সারফেস এরিয়া ইন্টু অ্যাডাল্ট ডোজ। এইভাবে আমরা চাইল্ড ডোজ ক্যালকুলেট করে থাকি, খুবই ইম্পর্টেন্ট। আমরা সবগুলো এখানে ডিসকাস করলাম, আর ডিসকাস করা মানে তোমাদের একবার রিভিশন হয়ে গেল, তোমাদেরকে আর বই খুলে প্র্যাকটিস করতে হবে না, কোশ্চেন পেপারের মধ্যে সমস্ত কিছু অ্যাড করে দেওয়া হবে। নেক্সট কোশ্চেন কি বলেছে, এ সেমি সলিড প্রিপারেশন কন্টেনিং এক্সেস অফ ফাইনলি ডিভাইড সলিড, ফাইনলি ডিভাইড সলিড পেয়ে থাকে কোথায়, আমাদের পেস্টের মধ্যে ফাইনলি ডিভাইড সলিড প্রেজেন্ট থাকে। পেস্ট আর লেস গ্রেসি দ্যান অয়েনমেন্ট, পেস্ট আর লেস গ্রেসি দ্যান অয়েনমেন্ট।
জেলিস কি হয়, ট্রান্সলুকেন্ট হয়ে থাকে। ট্রান্সলুকেন্ট বলতে মানে জেলি আমরা দেখেছি সবাই ট্রান্সপারেন্টের মতন দেখতে হয়ে থাকে, কারণ ট্রান্সলুকেন্ট বলা হয়। আর লিলিমেন্ট আর লোশন, লিলিমেন্ট আর লোশন দু রকমের হয়ে থাকে। লিলিমেন্টে কি হয়, রাবিং, এখানে রাবিং করা হয় ইনটু দ্য এফেক্টেড এরিয়া, রাবিং। লোশনে কি হয়, উইথআউট রাবিং। ভালো করে মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। রাবিং কোথায় করা হয়, লিলিমেন্টে আমরা যেখানে অ্যাপ্লাই করব, কোথায় অ্যাপ্লাই করা হয়, এক্সটার্নাল অ্যাপ্লিকেশান, দুটোই এক্সটার্নালি অ্যাপ্লাই করা হয়, এক্সটার্নালি অ্যাপ্লাই করা হয়। এখানেও সেম এক্সটার্নালি অ্যাপ্লাই করা হয়, কিন্তু কেমনভাবে অ্যাপ্লাই করা হয়, লিলিমেন্টের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করি রাবিং, উইথ রাবিং। আর লোশনের ক্ষেত্রে উইথআউট রাবিংয়ে আমরা অ্যাপ্লাই করে থাকি এক্সটার্নালে। কোথায় অ্যাপ্লাই করি, যেখানে এফেক্টেড হচ্ছে এফেক্টেড এরিয়াতে আমরা অ্যাপ্লাই করে থাকি। আর ক্রিম বিভিন্ন রকমের হয়ে থাকে, ক্রিম আমাদের ওয়েল ইন ওয়াল টাইপের ইমালশান টাইপের হয়ে থাকে, যেখানে আমরা ভ্যানিশিং ক্রিম, কোল্ড ক্রিম, সানস্ক্রিন বিভিন্ন রকমের হয়ে থাকে ক্রিম। খুবই ইম্পর্টেন্ট ক্রিমও এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। নেক্সট কোশ্চেন, এজেন্ট অ্যাডেড টু টুথপেস্ট টু কিপ ইট ইন ময়েশ্চার ফর্ম। টুথপেস্টে আমরা কি এমন জিনিস ইউজ করি যেটা সবসময় ময়েশ্চার হিসেবে থাকে, কোনো কি হার্ড হয়ে যায়, দেখো যে টুথপেস্ট আমরা রেখেছি হার্ড হয়ে গেছে, হয় না, এটা সবসময় একটা ময়েস্ট ভাব রেখে থাকে, যাতে হার্ডনেস না হয়ে যায় টুথপেস্ট। তো তার জন্য সবসময় টুথপেস্টটা ইউজ করে থাকি আমরা হিউম্যাকট্যান্টকে আমরা সবসময় টুথপেস্টে ইউজ করে থাকি ফর ময়েশ্চার পারপাস, যাতে টুথপেস্ট হার্ড না হয়ে যায় এবং আমরা ইউজের সুবিধা হয়। এবং সেখানে আমরা কি ইউজ করে থাকি, গ্লিসারিন, সরবিটল, এ সমস্ত জিনিসকে আমরা ইউজ করে থাকি। আর অলরেডি রিপিটেড কোশ্চেন, এই ডেন্টিফ্রাইসিস থেকে বিভিন্ন কোশ্চেন দেখা গেছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে জিলেটের, বিশেষ করে আরও বললাম। কীরকম কোশ্চেন দেখা গেছিলো একবার জিলেটে, যে ডাই ক্যালসিয়াম ফসফেট কিসে ইউজ করা হয়, ডাল ক্যালসিয়াম ফসফেট কিসে ইউজ করা হয়, অ্যাব্রেসিভ এজেন্ট বা পলিশিং এজেন্ট হিসাবে ইউজ করা হয়। আর কি দেখা গেছে জিলেটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারে, যে আমাদের ওই এইটা স্টোনিয়াম ক্লোরাইড কিসের জন্য ইউজ করা হয়, ডিসেন্সিটাইজার হিসাবে ইউজ করা হয়, বুঝলো। তো এরকম টাইপের কোশ্চেন তো অলরেডি দেখা গেছে, সেখানে আমি প্রতিটা জিনিস ডেসক্রাইব করেছি, কারণ কোশ্চেন আজকে উঠে দেখা গেছে, কালকে অন্য কোশ্চেন দেখা যাবে, রিপিটেড কোশ্চেন যদি না হয়, টপিকের উপর বেস করে কোশ্চেন আসে। তো কি বলেছিলাম, অ্যাব্রেসিভ এজেন্ট কেন ইউজ করা হয় এইটাও মনে রাখতে আমি বলেছিলাম তখন। কী জন্য ইউজ করা হয়, রিমুভাল অফ ডেন্টাল প্লেক অ্যান্ড স্টেন টু পলিশ দ্য এনামেলকে পলিশ করার জন্য ইউজ করা হয়, যেখানে ক্যালসিয়াম কার্বোনেট, সিলিকা, ক্যালসিয়াম ফসফেট, ডাইক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম পাইরোফসফেট এদেরকে ইউজ করা হয়। দেন ডিটারজেন্ট ইউজ করা হয় বা ফোমিং এজেন্ট কেন ইউজ করা হয়, ক্লিনজিং পারপাসের জন্য ইউজ করা হয়, যেমন সোপ, SLS, সোডিয়াম লোরাইল, স্যাক্রোসাইন ইউজ করা হয়। যেমন হিউম্যাকট্যান্ট কিসের জন্য ইউজ করা হয়, তো রিটেন ময়েশ্চার। কোশ্চেনে ছিল আজকে ফাংশন, কী কী ইউজ করা হয়, গ্লিসারিন ইউজ করা হয়, সরবিটাল ইউজ করা হয়, প্রোপাইল গ্লাইকল ইউজ করা হয়। অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট হিসাবে কী ইউজ করা হয়, কেন ইউজ করা হয়, রিডিউস ব্যাকটেরিয়াল প্লেক, অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট ব্যাকটেরিয়ার প্লেক রিডিউস করতে ইউজ করা হয়। তার মধ্যে মোস্ট ওয়াইডলি কি ইউজ করা হয়, ট্রাইক্লোসান মোস্ট ওয়াইডলি অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট ইন ডেন্টিফ্রাইসিস। তার সাথে ডাইবেসিস অ্যামোনিয়াম ফসফেট ইউজ করা হয়। অ্যান্টি ক্যারিজ এজেন্ট কেন ইউজ করা হয়, মোস্ট ইম্পর্টেন্ট, হেল্প ইন প্রিভেনশন অফ ডেন্টাল ডিকে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এটাও। সোডিয়াম ফ্লুরাইড ইউজ করা হয়, সোডিয়াম লোরাইল, স্যাক্রোসাইন ইউজ করা হয়, স্ট্যানাস ফ্লুরাইড ইউজ করা হয়, বুঝা গেল। খুবই ভালো করে মনে রাখতে হবে এটা, অ্যান্টি ক্যারিজ এজেন্ট, যেটা আমাদের প্রিভেনশন করে ডেন্টাল ডিকেকে। ডিসেন্সিটাইজার কেন ইউজ করা হয়, রিডিউস সেন্সিটিভিটি অফ টিথ টু হোল্ড অ্যান্ড কোল্ডের হাত থেকে। পটাশিয়াম নাইট্রেট, স্টোনিয়াম ক্লোরাইড ইউজ করা হয়। তার সাথে সুইটিং এজেন্ট, সুইট পারপাসের জন্য সোডিয়াম স্যাকারিন। ফ্লেভারিং এজেন্ট ইজ এ ফ্লেভার পারপাসের, যেমন পিপারমেন্ট অয়েল, বুঝা গেল। নেক্সট কোশ্চেন, সরবিটান মনোলরেট ইজ কমনলি নন অ্যাজ,
তো এরকম টাইপের কোশ্চেন দেখা যায়, তো অনেকে এটা পরীক্ষার সময় ভুল করে আসে। তো একবারই বলবো, আর কোনোদিনও ভুল হবে না। অ্যাকচুয়ালি হচ্ছে সরবিটান যখন থাকবে, সরবিটান মানে আমরা স্পানকে বলা হয় সরবিটান। বোঝা গেল? আর টুইন একটা হয়, টুইন কাকে বলা হয়? পলি সরবেট, যাকে আলাদার নাম কি বলা হয়? পলিঅক্সি ইথাইলিন ডেরিভেটিভ অফ সরবিটানকে কি বলা হয়? স্পান বলা হয়। আর পলিক্সি ইথাইলিন ডেরিভেটিভ অফ সরবিটান শুধু লেখা থাকতে পারে পলিক্সি ইথিলিন ডেরিভেটিভ, তাকে কি বলবো? টুইনস, বা যাকে আনাদার নেম কি বলা হয়? পলিসরবিটান। বুঝা গেল? তো এরপর হচ্ছে এই যে 20, 40, 60 এই জিনিসটার বোঝান আছে। এবার হচ্ছে মনোলরেট যখন থাকবে তার মানে 20। দেন কি? মনোপালমিটেড মানে কি? 40। দেন মনোস্টিয়ারেট মানে কি? 60। দেন কি? মনোওলিয়েট মানে 80। অলিয়েট 80 মনে রাখবে। পালমিটেড, দেখো পি আমাদের 4 আমরা এইভাবে লিখি, আর এটা পি এই সাইডে, তো পালমিটেড 40। স্টিয়ারেট দেখো 5-এর মতন দেখতে, 5-এর পরে 6, 60। আর মনোলরেট 20। বুঝা গেল? এরপরে কোশ্চেন যখন দিচ্ছে সরবিটাল মানে কি? স্পান। মনোলরেট মানে 20, তার মানে অ্যান্সার কী হবে? স্পান 20। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। যদি এরকম দিত পলিক্সি ইথিলিন মনোলরেট, যদি এরকম কোশ্চেন দিত পলিক্সি ইথাইলিন মনোস্টিয়ারেট, তাহলে কী হতো? পলিক্সি ইথিলিন মানে কি? আমাদের পলিক্সি ইথিলিন ডেরিভেটিভ টুইন হতো। আর মনোস্টিয়ারেট মানে 60, তাহলে কী হতো? টুইন 60 হতো। তো এইভাবে আমরা মনে রাখবো, আর যেন এখান থেকে কোনো কোশ্চেন কারো ভুল না হয়। এখান থেকে কোশ্চেন দেয়, অনেকে বুঝতে পারে না, পরেও ভুলে যায়, তো একবারে রিপিটেড করে দিলাম। এবং তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও যে পলিক্সি ইথিলিন অলিয়েট তাহলে কী হবে? অ্যান্সার আমাকে কমেন্ট সেকশনে মেনশন করে জানাও। নেক্সট কোশ্চেন কি? অ্যান অরফ্যান ড্রাগ, অলরেডি রিপিটেড কোশ্চেন জিলেটের। অরফ্যান ড্রাগ কাদেরকে বলা হয়? যে সমস্ত ড্রাগ আমরা রেয়ার ট্রিটমেন্ট বা প্রিভেনশনে ইউজ করে থাকি। কি? এ ড্রাগ নিড ফর ট্রিটমেন্ট অর প্রিভেনশন অফ রেয়ার ডিজিজ, যাকে বলা হয় অরফ্যান ড্রাগ। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। অরফ্যানের রিসেপ্টর, এখন তো কোনো রিসেপ্টরই নেই। হুইচ ড্রাগ হ্যাজ নো থেরাপিউটিক ইউজ, কোনো থেরাপিউটিক ইউজ নেই, ডামি মেডিসিন বলা হয়। বুঝা গেল? তো অরফ্যান ড্রাগ যাদেরকে বলা হয়, কাদেরকে বলা হয়? দিস আর ড্রাগ অর বায়োলজিক্যাল প্রোডাক্ট ফর ডায়াগনোসিস, ট্রিটমেন্ট, প্রিভেনশন অফ রেয়ার ডিজিজ অর কন্ডিশন। ট্রিটমেন্টে ইউজ করি আমরা, প্রিভেনশনে ইউজ করে থাকি, তার সাথে ডায়াগনোসিসে ইউজ করে থাকি। কী ইউজ করি? রেয়ার ডিজিজের ক্ষেত্রে, তাদেরকে বলা হয় অরফ্যান ড্রাগ। দিস ড্রাগ আর মে বি লাইফ সেভিং ফর সাম পেশেন্ট। এটা কী হয়ে থাকে? লাইফ সেভিং ড্রাগ হয়ে থাকে। গভর্নমেন্ট ইন ডেভেলপড কান্ট্রিজ
offer tax benefit to pharmaceutical companies for developing and marketing orphan drug. ডেভেলপড কান্ট্রিতে এই অরফান ড্রাগ প্রিপারেশনের জন্য বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে ওই গভর্নমেন্ট কী করে ট্যাক্স বেনিফিট দেয়, তাই তারা যাতে বেশি করে আরও প্রিপারেশন করে, যেহেতু লাইফ সেভিং ড্রাগ রেয়ার ডিজিজ ইউজ করা হয় এবং তার মার্কেটিং পারপাসে তারা ইউজ করতে পারে, মানুষকে অ্যাওয়ারনেস করতে পারে, বুঝে গেল? তো এই কারণে এদেরকে অরফান ড্রাগ বলা হয়। কোন কোন ড্রাগ আছে অরফান ড্রাগ যাদেরকে রেয়ার ডিজিজে ইউজ করা হয়? এটা ট্রিক হিসেবে মনে রাখতে পারি, এসআর ডিডিএলজি কা ফ্যান। আমরা দেখেছি ডিডিএলজি, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েগা, একটা মুভি আছে শাহরুখ খানকের, এসআর। তো এবার মনে রাখতে পারবো এসআর ডিডিএলজি কা ফ্যান। এসআর সুমাট্রিপটিন, সোডিয়াম নাইট্রেট, রিফাবিউটিন। ডিডিএলজি ডিজক্সিন অ্যান্টিবডি, লিওথাইরোনিন। ফ্যান ফোমিপিজোল, অ্যাম্ফোটেরিসিন বি এবং নাইট্রেট। এদেরকে বলা হয় অরফ্যান ড্রাগের এক্সাম্পল থেকেও পরীক্ষায় কোশ্চেন দেয়, তাই আমাদের এক্সাম্পলও মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন, মেজরিটি অফ ড্রাগ ক্রস বায়োলজিক্যাল মেমব্রেন প্রাইমারিলি বাই। অলরেডি বলেছি ক্লাসে, বারবার বলেছি, আমি যখন অনলাইনে ক্লাস নিই তোমাদের থিওরিটিক্যাল ক্লাস, লাইভ ক্লাসে আমি ডিসকাস করেছি যে মেজরিটি অফ ড্রাগ আমাদের লিপিড সলভেবল হয়ে থাকে। মেজরিটি অফ ড্রাগের টাইপই লিপিড হয়, তেমন মানে এই নয় যে তার মধ্যে হাইড্রোফিলিসিটি ক্যারেক্টারিস্টিক থাকে না, কারণ ডিজলিউশন দরকার মানে হাইড্রোফিলিসিটি ক্যারেক্টারও থাকতে হবে। কিন্তু সবচেয়ে মেন হচ্ছে কি আমাদের লিপোফিলিসিটি, লিপিড সলিবিলিটি ম্যাটার করে। কারণ ড্রাগ যখন অ্যাবজর্পশান হবে, অ্যাবজর্পশান মানে অ্যাডমিনিস্ট্রেশন সাইড থেকে ড্রাগ যেয়ে তার আমাদের ব্লাড সার্কুলেশন, অ্যাডমিনিস্ট্রেশন সাইড থেকে যে ব্লাড সার্কুলেশন অবধি ড্রাগ যাবে, তো এর মধ্যে বিভিন্ন ব্যারিয়ার পড়ে। ব্যারিয়ার বলতে কি, বিভিন্ন সেল পড়ে, বিভিন্ন আমাদের যে স্টোমাকই ধরুন, স্টোমাকে আসলো, স্টোমাকের পরে আবার বিভিন্ন আমাদের ইন্টেস্টাইন থেকে শুরু করে আমাদের লিভার যাবে, আবার সে যে ক্রস করছে ড্রাগ একটা জায়গা থেকে একটা জায়গা, তো ক্রস করার জন্যে বায়োলজিক্যাল মেমব্রেনটা ক্রস করে যাওয়ার জন্য লিপোফিলিসিটি আমাদের ভ্যারি করে, দরকার পড়ে। তো যেহেতু ম্যাক্সিমাম ড্রাগ লিপোফিলিসিটি হয়ে থাকে, আর কেবলমাত্র প্যাসিভ ডিফিউশনই এমন ডিফিউশন যেখানে কেবলমাত্র লিপোফিলিসিটি উপরে ড্রাগের ট্রান্সপোর্টেশন হয়ে থাকে। প্যাসিভ ডিফিউশন এমন ডিফিউশন যেখানে কেবলমাত্র ড্রাগের ট্রান্সপোর্টেশন লিপোফিলিসিটির উপর বেস করে হয়ে থাকে। আর যেহেতু ম্যাক্সিমাম ড্রাগ লিপোফিলিসিটি, তাহলে কোন প্রসেসটা বেশি ফলো করবে? প্যাসিভ ডিফিউশন। বুঝা গেল? অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবং পিনোসাইটোসিস, যেখানে সেলে আমাদের সেলকে ড্রিঙ্কিং করে না, ধর একটা বাইরে এরকম সাবস্টেন্স আছে, এটা একটা সেল, তারপরে কী হবে, এই সাবস্টেন্স এইভাবে আরও ভিতর দিকে ঢুকবে, আরও এইভাবে, পরবর্তীতে কী হবে, এই জায়গাটা অ্যাটাচ হয়ে যাবে, ভিতর দিকে চলে আসবে, ধরো এরকম হয়ে গেল, আর এটা ভিতর দিকে চলে যাবে, সেলকে ইটিং করে নিল। এটা হচ্ছে পিনোসাইটোসিস। তো আমরা একবার প্যাসিভ ডিফিউশন, অ্যাক্টিভ ডিফিউশন, ফ্যাসিলিটেড ডিফিউশনকে একবার রিপিট করে নাও, কোশ্চেন দেখা যায়। তো প্যাসিভ ডিফিউশন কি, যেখানে ড্রাগের হাই কনসেন্ট্রেশন টু লো কনসেন্ট্রেশনে ড্রাগের মুভমেন্ট হয়ে থাকে। আর কি হয়ে থাকে, থ্রু কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, মানে হাই কনসেন্ট্রেশনের ড্রাগ লো কনসেন্ট্রেশনের দিকেই মুভ করে থাকে। এখানে যেখানে কনসেন্ট্রেশন বেশি, যেখানে কনসেন্ট্রেশন কম, বেশি কনসেন্ট্রেশন থেকে কম কনসেন্ট্রেশনের দিকে ড্রাগের মুভমেন্ট হয়। বুঝে গেল? কোনো তার জন্য বেশি থেকে কমে যাওয়ার জন্য কোনো এনার্জি রিকোয়ারমেন্ট হয় না, আর ক্যারিয়ারের রিকোয়ারমেন্ট হয় না। কেন হয় না? কারণ প্রপার্টি অফ শুড বি লিপোফিলিসিটি বা লিপিড সলুবেল ড্রাগরাই এই প্রসেস ফলো আপ করে। আর এখানে প্রিন্সিপাল কী হয়ে থাকে, ডাউনহিল ট্রান্সপোর্ট। বুঝে গেল? অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বা অ্যাক্টিভ ডিফিউশনের ক্ষেত্রে কী হয়, এখানে লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনে ড্রাগের মুভমেন্ট হয়। কখন দরকার পড়ে? ড্রাগ আমরা যখন অ্যাডমিনিস্ট্রেশন করছি তখন তো তার কনসেন্ট্রেশন বেশি আছে, সে ট্রান্সফার করছে কমের দিকে, তো একটা টাইম পর আসবে কী হবে, এই দিকে বেশি হয়ে যাবে, যেই দিকে আমরা যাচ্ছে আস্তে আস্তে অ্যাবজর্পশান হচ্ছে, তো এই দিকে কনসেন্ট্রেশন কম হয়ে যাবে। তাহলে কি এই কনসেন্ট্রেশন কম ড্রাগগুলো মুভমেন্ট হবে না? প্রতিবারে কি কিছু ড্রাগ আমাদের নষ্ট হতে শুরু করবে? আমরা তাহলে বেশি করে ড্রাগ অ্যাডমিশন করতে হবে, কিছু পোর্শন ড্রাগ আমরা মেনেই নেবো যে কিছু পোর্শন ড্রাগ তো আমাদের অ্যাবজর্বই হতে পারবে না, কারণ আলটিমেটলি একটা টাইম পর কনসেন্ট্রেশন কমে আসবে, আস্তে আস্তে যখন অ্যাবজর্ব হতে শুরু করবে একটা টাইম পর এমন আসবে এই দিকে কনসেন্ট্রেশন কমে যাবে, ওই দিকে বেড়ে যাবে, তাহলে তখন তো অ্যাবজর্ব হবে না। তাহলে আমরা কি এটা মেনেই নেবো যে তাহলে আমরা কিছু
বেশি ড্রাগকে অ্যাডমিনিস্ট্রেশন করি, যাতে আমরা জানি সবসময় নষ্ট হয়, যেমন আমরা করে থাকি ফার্স্ট পাস মেটাবলিজমের ক্ষেত্রে, জানি কিছু পোর্শন ড্রাগ নষ্ট হবে, আর ওখানে একটু ডোজ বাড়িয়ে দিই, কিন্তু তা নয়, তার জন্য চলে আসে অ্যাক্টিভ ডিফিউশন, সেটাকেও আমরা ট্রান্সপোর্ট করে দিই। কীভাবে করি? সেখানে এনার্জি লাগে, ক্যারিয়ার লাগে, নিড এনার্জি, নিড ক্যারিয়ার, কনসেন্ট্রেশন অপোজিটে এটা হয়ে থাকে, এইমাত্র বললাম। আর এখানে কোন ড্রাগ হয়ে থাকে? প্রপার্টি শুড বি হাইড্রোফিলিক, ওয়াটার সলভেল ড্রাগ, ওয়াটার সলভেল ড্রাগটাই আমাদের এই প্রসেস ফলো করে, ওয়াটার সলভেল ড্রাগটা কেবলমাত্র এই প্রসেস ফলো করে, কিন্তু তার সাথে লিপোফিলিক ড্রাগরাও ফলো করে, এটা অ্যাড করে নেবে। লিপোফিলিক ড্রাগ, ওয়াটার সলভেল মানে হাইড্রোফিলিক, তার সাথে লিপোফিলিক, বোথ প্রপার্টি অফ ড্রাগরাই অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ফলো করে। আর ফ্যাসিলিটেড ডিফিউশন কি? এখানেও হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশন মুভমেন্ট হয়, যেই জন্য এনার্জির প্রয়োজন হয় না, কিন্তু রিকোয়ারমেন্ট হয় ক্যারিয়ারের। কেন ক্যারিয়ার রিকোয়ারমেন্ট হয়? কারণ এখানে যে ড্রাগটা ইউজ করি, সেই ড্রাগটা কেবলমাত্র হাইড্রোফিলিক, ওয়াটার সলভেল। ওয়াটার সলভেল ড্রাগদের যখন আমরা হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশন মুভমেন্ট করব, তখন তো এনার্জি লাগছে না, হাই থেকে লো যাচ্ছে, কিন্তু ড্রাগের নেচার যেহেতু হাইড্রোফিলিক হয়ে যাচ্ছে, তো তারা ব্যারিয়ার ক্রস করতে না পারার জন্য একটা তাদেরকে ক্যারিয়ার দেওয়া, যে ক্যারিয়ার থ্রুতে যাবে, বুঝে গেল? যেমন আমরা যখন নদীর একপার থেকে ওপারে যেতে পারি, আমরা যেতে পারবো না, মাছেরা চলে যাবে, আমাদেরকে যেতে গেলে কী লাগবে? একটা নৌকা লাগবে। সেরকম একটা এদের ক্ষেত্রেও এপার থেকে ওপারে যেতে গেলে এমনি যেতে পারে না, একটা ক্যারিয়ার লাগে, যে এখানে নিয়ে যাবে ওই দিকে, সেরকম ক্যারিয়ার, বিভিন্ন প্রোটিন হতে পারে, বিভিন্ন চ্যানেল হতে পারে, বুঝে গেল? এখানেও প্রিন্সিপাল ডাউন হিল ট্রান্সপোর্ট। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ড্রাগ ইজ মোস্ট লাইকলি টু বি অ্যাবজর্ব ফ্রম দ্য স্টোমাক? এই কোশ্চেনটা এখানে এরকম দিয়েছে, কিন্তু পার্ট 1 যেখানে আমরা 1 থেকে 35 অব্দি কোশ্চেন ডিসকাস করেছিলাম, সেখানে একটা আমি কনসেপ্ট বলেছিলাম যে যেই সমস্ত ড্রাগ অ্যাসিডিক হয়ে থাকে, অ্যাসিডিক ড্রাগরা অ্যাসিডিক এনভায়রনমেন্টেই কী থাকে? অ্যাসিডিক এনভায়রনমেন্টে কি হয়? আনআয়োনাইজড অবস্থায় থাকে। আর ড্রাগের অ্যাবজর্ব হওয়ার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্রপার্টি, ড্রাগটাকে আনআয়োনাইজড অবস্থাতেই থাকতে হবে। আয়োনাইজড হয়ে গেলে সেই ড্রাগ আর সেখানে অ্যাবজর্ব হতে পারবে না। তাহলে অ্যাসিডিক ড্রাগ আনআয়োনাইজড অবস্থায় কোন মিডিয়ামে আছে? অ্যাসিডিক মিডিয়াম আছে। আর আমাদের অ্যাসিডিক ফেজ কোথায় আছে? আমাদের কেবলমাত্র অ্যাসিডিক ফেজ আছে আমাদের স্টোমাকে। স্টোমাকের পিএইচ আমাদের 1.5 to 3.3, এই পিএইচ, যেটা অ্যাসিডিক পিএইচের রেঞ্জ, কারণ এখানে HCl প্রেজেন্ট থাকে। তো ওই কারণে অ্যাসিডিক ড্রাগ স্টোমাকেই অ্যাবজর্ব হয়। কোথায় অ্যাবজর্ব হয়? স্টোমাকে অ্যাবজর্ব হয়। তো এখানে কি বলেছে? স্টোমাকে অ্যাবজর্ব হয়। দেখো, অ্যাবজর্বড ফ্রম স্টোমাক মানে স্টোমাকে অ্যাবজর্ব হচ্ছে। স্টোমাকে কোন ড্রাগ তাহলে অ্যাবজর্ব হয়? অ্যাসিডিক ড্রাগ। তাহলে এখানে কোন ড্রাগটা অ্যাসিডিক ড্রাগ? আমাকে এটাই অ্যান্সার দিতে হবে, কোন ড্রাগটা অ্যাসিডিক ড্রাগ। এখানে অ্যাসিডিক ড্রাগ আমাদের ডাইক্লোফেনেক সোডিয়াম, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ডাইক্লোফেনেক সোডিয়ামে এখানে একমাত্র অ্যাসিডিক ড্রাগ যে স্টোমাকে অ্যাবজর্ব হয়। সেরকমই বলেছিলাম বেসিক ড্রাগ বেসিক এনভায়রনমেন্টেই কী থাকে? বেসিক এনভায়রনমেন্টে আনআয়োনাইজড অবস্থায় থাকে। আর বেসিক এনভায়রনমেন্ট আমরা কোথায় পাই? আমাদের ইন্টেস্টাইন পার্টে, যেখানে ডিওডিনাম, জিজিয়াম, ইলিয়াম, যদিও এখানে ডিওডিনাম, জিজিয়াম, ইলিয়াম প্রতিটা পার্টের পিএইচ ভ্যারি করে, যেহেতু পিএইচ ভ্যারি করে, তো এখানে পিএইচ রেঞ্জও আলাদা হয়ে থাকে, কিন্তু ম্যাক্সিমাম এখানের পিএইচই বেসিক হয়ে থাকে। যেমন ডিওডিনাম এর পিএইচ আমাদের 5.5, ডিওডিনামের পিএইচ। আমাদের জিজিএমের পিএইচ কত? 6.8। ইলিয়ামের পিএইচ কত হয়ে থাকে? 7.2। বেসিক পিএইচে যেহেতু বেসিক ড্রাগ আনআয়োনাইজড অবস্থায় থাকে, তো যে সমস্ত ড্রাগ বেসিক ইন নেচারে তারা আমাদের ইন্টেস্টাইন পার্টেই অ্যাবজর্ব হয়ে থাকে, মনে থাকবে। অনেক সময় এখানে যেমন ড্রাগের নাম দিয়ে কোশ্চেন দিয়েছে, অনেক সময় এরকম কোশ্চেন হয়ে যায় যে এই ড্রাগের
এই ড্রাগটা এই পিএইচে অ্যাবজর্ব হচ্ছে, তার মানে ড্রাগের নেচার কত। ধরো কোশ্চেন দিল যে একটা ড্রাগের নাম দিয়ে দিল, সেই ড্রাগটা পিএইচ 5-এর উপরে অ্যাবজর্ব হচ্ছে, তাহলে ড্রাগের নেচার কী হবে। 5-এর উপরে অ্যাবজর্ব হচ্ছে মানে কি, বেসিকের দিকে যাচ্ছে, বেসিকের দিকে যাচ্ছে মানে বেসিক এনভায়রনমেন্টে অ্যাবজর্ব হচ্ছে মানে কি ড্রাগের নেচার কী হবে, বেসিক হবে। এরকম টাইপেরও কোশ্চেন এক্সামে দেখা যায়। তো এই কনসেপ্টটা যদি মনে রাখো তাহলে অ্যান্সার দিতে পারবে। আর অলরেডি এই কনসেপ্টটা আমরা পার্ট 1-এও ডিসকাস করেছি। তো ওই জন্যে আমার বলা যে প্রতিটা ভিডিও, প্রতিটা কোশ্চেন, প্রতিটা পয়েন্ট যেগুলো আমি বলছি খুবই ইম্পর্টেন্ট, কারণ কোশ্চেন দেখা যায়। বুঝা গেল? নেক্সট কোশ্চেন, দ্য মোস্ট কমনলি অকারিং কনজুগেশন রিয়াকশন ফর ড্রাগস অ্যান্ড দেয়ার মেটাবলিজম। ড্রাগের মেটাবলিজমে কনজুগেশন রিয়াকশান বলেছে, মোস্ট কনজুগেশন রিয়াকশান এবং মোস্ট কমনলি গ্লুকোরোনাইডেশন, অ্যাসিটাইলেশন, মিথাইলেশন, গ্লুটাথায়ন কনজুগেশন। এরা সবাই তো ইউজ করা হয়, এরা সবাই কনজুগেশন রিয়াকশান, কিন্তু কোশ্চেনে দিয়েছে মোস্ট ইম্পর্টেন্ট মেটাবলিজমের পারপাসে। মেটাবলিজম দুটো কারণে হতে পারে, একটা ফার্স্ট পাস মেটাবলিজম যেখানে কিছু ড্রাগ ডিগ্রেড হয়ে যায়, আবার এরকমও মেটাবলিজম হয় যেখানে আমাদের ইনঅ্যাক্টিভ ড্রাগ অ্যাক্টিভ ড্রাগে কনভার্ট হয়, এই জন্য ড্রাগের মেটাবলিজম হয়। আবার আলটিমেটলি যে মেটাবলিজমটা হয় ড্রাগের অ্যাবজর্পশন ডিস্ট্রিবিউশন মেটাবলিজম, যে মেটাবলিজমে ফার্মাকোকাইনেটিক্সের যে পার্ট যেখানে কি হয় ম্যাক্সিমাম ড্রাগ লিভারে মেটাবলিজম হয়, এটাও পড়েছি। কি হয়, ড্রাগের পোলারিটি চেঞ্জ হয়, ড্রাগ নন পোলার থেকে পোলারে কনভার্ট হয়। ড্রাগ কি হয়, নন পোলার সাবস্ট্যান্স থেকে পোলার সাবস্ট্যান্সে কনভার্ট হয়। নন পোলার মানে কি, সে লিপিড সলুবেল। আমরা এই মাত্র দেখলাম যে ড্রাগ লিপিড সলুবেল হয়ে এই জন্যই বেশি থাকে, বেশি ড্রাগ লিপিড সলুবেল হয় যাতে সে অ্যাবজর্ব হতে পারে ভালো। তো ওই জন্য ড্রাগের নেচার নন পোলার হয়ে গেল। কিন্তু ড্রাগ যখন বডি থেকে এক্সক্রিট হবে, এক্সক্রিট কোথা দিয়ে হয়, ইউরিন, সোয়েট, স্যালাইভা, আর এগুলো কি সব ওয়াটারি ইন নেচার। তো ড্রাগটা ওয়াটারে ডিজলভ হয়েই তো বাইরে বেরাচ্ছে। তো ওয়াটারে ডিসলভ কী করে হবে, যদি সে লিপোফিলিক ড্রাগের হয়ে থাকে, আমরা কি জলে তেলকে আমরা মিক্স করতে পারি না। তো তাহলে কী হতে হবে, ড্রাগটাকে তার চেঞ্জ করতে হবে, পোলারিটিতে নিয়ে আসতে হবে। মানে কি, পোলার মানে আমরা জানি ওয়াটার সলুবেল, হাইড্রোফিলিক, ওয়াটার সলুবেল। তো ড্রাগ লিপিড সলুবেল থেকে ওয়াটার সলুবেলে কনভার্ট হয়, মানে নন পোলার থেকে পোলার। কোথায় হয়, লিভারে মেনলি হয়। এবং এই পারপাসটাকে মেটাবলিজম বলে, যেখানে ফেজ 1 এবং ফেজ 2 টাইপের মেটাবলিজম হয়। ফেজ 1কে বলা হয় আমাদের, এর দুটো নাম আছে, নন সিনথেটিক বলা হয়, তার সাথে কি বলা হয়, ফাংশনালাইজেশন। বিভিন্ন ফাংশনাল গ্রুপ এখানে অ্যাটাচ হয়, ওইখানে ফাংশনালাইজেশন বলা হয়। আর ফেজ 2কে কী বলা হয়, সিনথেটিক, এবং এর অ্যানাদার নেম কনজুগেশন রিয়াকশন। ফেজ 1-এর মধ্যে কী কী আছে, ফেজ 1-এর মধ্যে আমাদের আছে অক্সিডেশন, রিডাকশান। ফেজ 1-এর মধ্যে কী কী আছে, অক্সিডেশন, রিডাকশান, হাইড্রোলাইসিস, সাইক্লিলাইজেশান, ডিসাইক্লিলাইজেশান, এগুলো আমাদের ফেজ 1। ফেজ 2-এর আন্ডারে কী কী আছে, ফেজ 2-এর আমাদের এগুলো দেখতে পাচ্ছি সবগুলোই, গ্লুকোনাইডেশন, অ্যাসিটাইলেশন, মিথাইলেশন, সালফেট কনজুগেশন, মিথাইল কনজুগেশন, গ্লুটাথায়ন কনজুগেশন, গ্লাইসিন কনজুগেশন, এরা সবাই ফেজ 2। ফেজ 1-এর মধ্যে যদি বলে মোস্ট কমন তাহলে হবে অক্সিডেশন, ফেজ 1-এর মধ্যে মোস্ট কমন অক্সিডেশন। আর ফেজ 2-এর মধ্যে মোস্ট কমন গ্লুকিউনাইড কনজুগেশন। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। আর যদি বলে ফেজ 1 ফেজ 2 এর মধ্যে কি লিঙ্ক প্রতিস্থাপন করে, দুটোর মিডিল পোর্শন, ইন্টারমিডিয়েট, কি ফেজ 2-র একটা রিয়াকশানের নাম বললাম মিথাইলেশন, অ্যাসিটাইলেশন, মিথাইলেশন। তো এই মিথাইলেশন হচ্ছে ফেজ 1 আর ফেজ 2 এর মধ্যে লিঙ্ক, মানে দুটোরই প্রপার্টি এর মধ্যে আছে। ফেজ 1 এবং ফেজ 2 এর মধ্যে লিঙ্ককে তাহলে প্রোভাইড করে, যদি পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করে অ্যান্সার কী হবে, মিথাইলেশন, যেটা একটা ফেজ 2 এর আমাদের মেটাবলিজম প্রসেস। বুঝা গেল মোস্ট ইম্পর্ট্যান্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে।
আমাদের যে প্যারাসিটামল আছে, প্যারাসিটামল ড্রাগ এই গ্লুটাথায়ন কনজুগেশনের থ্রুতে মেটাবলাইজড হয়। আবার আমরা যে ক্লোরামফেনিকল ড্রাগ গ্লুকোনাইড কনজুগেশনে মেটাবলিজম হয়। আর গ্লুকোনাইড বাচ্চাদের ক্ষেত্রে কম পরিমাণে থাকে, ওইখানে ক্লোরামফেনিকল কী কজ করে বাচ্চাদের গ্রে বেবি সিনড্রোম, মোস্ট ইম্পর্টেন্ট অ্যাডভার্স রিয়াকশন অফ আমাদের ক্লোরামফেনিকল। নেক্সট কোশ্চেন, গ্লোমিউলার ফিল্ট্রেশন of a drug is affected by glomerular filtration of a drug is affected by plasma protein binding. Plasma protein binding. Option B is the right answer. Lipid solubility ভালো অ্যাবজর্পশনের জন্য, ডিগ্রি অফ আয়োনাইজেশনও আমাদের অ্যাবজর্পশনের জন্য, আর গ্লোমিউলার ফিল্ট্রেশন টিউবুলার সিগ্রেশন তো এক্সক্রেটের জন্যই হয়ে গেল। তো পরে রইল প্লাজমা প্রোটিন বাইন্ডিং। তো প্লাজমা প্রোটিন বাইন্ডিং কীভাবে গ্লোমিউলার ফিল্ট্রেশন অ্যাফেক্টেড করে? ড্রাগ যখন আমাদের অ্যাডমিনিস্ট্রেশন হয়, অ্যাডমিনিস্ট্রেশন সাইড থেকে যখন ব্লাড সার্কুলেশনে আসে সেই পথটাকে বলে অ্যাবজর্পশান। তারপর ব্লাড সার্কুলেশনের ড্রাগ কী হয়, ট্রান্সফার হয়, কোথাকে যায়, যার সাইট অফ অ্যাকশান যেখানে আছে সেখানে ট্রান্সফার হয়ে যায় ব্লাডের থ্রুতে। এবং এই ব্লাডে বিভিন্ন প্রোটিন প্রেজেন্ট থাকে, কিছু প্রোটিন প্রেজেন্ট থাকে যারা ড্রাগকে বাইন্ড করে ক্যারিয়ার হিসেবে ড্রাগকে নিয়ে নিল, তাদের সাথে বাইন্ড করে তারপর নিয়ে গেল ক্যারিয়ার, তাদেরকে ক্যারিয়ার প্রোটিন বা ট্রান্সপোর্ট প্রোটিনও বলা হয়, যাদেরকে ট্রান্সফার করে করে নিয়ে যায়। কিছু প্রোটিন পাওয়া যায় যারা কি হয়, ড্রাগকে বাইন্ড করে রেখে দেয়। ড্রাগ যখন এখানে বাইন্ড হয়ে রয়ে যায়, তার মানে কি ড্রাগ আর যেতে পারছে না, কি হয়, ড্রাগ এখান থেকে স্লোলি রিলিজ হয়। এখানে একটা ধরো প্রোটিন, এখানে একটা ড্রাগ বাইন্ড হয়ে গেছে, ড্রাগ কী হবে, স্লোলি করে রিলিজ হবে, আস্তে আস্তে ব্লাডে আসবে, আবার যাবে সাইড অফ অ্যাকশানে। তার মানে কি ড্রাগ যখন এখানে বাইন্ড হচ্ছে আমাদের প্লাজমা প্রোটিনে, সে স্লোলি রিলিজ হচ্ছে, আস্তে আস্তে রিলিজ হবে, কিছু কিছু পোর্শন ব্লাডে মিশবে, আবার যাবে। এর মধ্যে কি বুঝতে পারলাম, ড্রাগটা অনেকক্ষণ সময়ের জন্য বডিতে রয়ে যাচ্ছে, কারণ সে স্লো বাইন্ড হয়ে গেছে, আস্তে আস্তে রিলিজ করছে, তারপর অ্যাকশান করছে, কিছু পোর্শন অ্যাকশান করছে, তাদের মেটাবলিজম হচ্ছে, আবার কিছু রিলিজ হচ্ছে আস্তে আস্তে, যতক্ষণ না পুরো ড্রাগটা রিলিজ হচ্ছে, পুরো ড্রাগটার মেটাবলিজম হচ্ছে, তারপর বাইরে বেরাচ্ছে। তো এর মধ্যে সময়টা অনেক লেগে যাচ্ছে। আর যদি এখানে বাইন্ড না হতো প্লাজমা প্রোটিনে, তাহলে কি হতো, সঙ্গে সঙ্গে যে অ্যাকশান করতো, অ্যাকশান হয়ে গেছে মানেই সে মেটাবলিজম এন্ট্রি করে যাচ্ছে, মেটাবলিজম হয়ে যাচ্ছে মানে সে বাইরে এক্সক্রিট হচ্ছে, মেটাবলিজম হয়ে যাওয়া মানে সে বাইরে বেরিয়ে গেল। কিন্তু এক্ষেত্রে স্লোলি রিলিজ হচ্ছে, কিছু পোর্শন সাইড অফ অ্যাকশানে যাচ্ছে, অ্যাকশান শো করছে, তারপর মেটাবলিজম হচ্ছে, সে বেরিয়ে গেল এক্সক্রিট হয়ে, আবার আস্তে আস্তে যতক্ষণ এই পুরো ড্রাগটা না রিলিজ হচ্ছে এই প্রসেস চলবে। এর মধ্যে লং তাহলে ডিউরেশনটা হয়ে যাচ্ছে, লং ডিউরেশন, অনেকক্ষণ সময়ের জন্য বডিতে রয়ে যাচ্ছে। কিন্তু যেহেতু ড্রাগটা স্লোলি রিলিজ করছে, কিছু পোর্শন যাচ্ছে অ্যাটাক করছে সাইট অফ অ্যাকশানে, তো রেসপন্সটা কী হচ্ছে, স্লো রেসপন্স হচ্ছে। রেসপন্স তো স্লো হবে, ফাস্ট রেসপন্স হবে কি, ফাস্ট রেসপন্স কখন হতো, যখন পুরো ড্রাগটা যে অ্যাটাক করতো, পুরো ড্রাগটা অ্যাটাক করছে না, কিছু পোর্শন যাচ্ছে, অ্যাকশনটা অবভিয়াসলি কম হবে, তো স্লো রেসপন্স হবে। আর যেহেতু পুরো ড্রাগটা যেতে পারছে না, আস্তে আস্তে যাচ্ছে, তো অনেকক্ষণ সময়ের জন্য যাচ্ছে, তো লং ডিউরেশন হচ্ছে। আর এই লং ডিউরেশন হওয়ার জন্যে ড্রাগটা মেটাবলিজম অনেক দেরি করে, অনেক সময় পর পর হচ্ছে, এক্সক্রেট হতেও সময় লাগছে। তার জন্য কি গ্লোমিউলার ফিল্ট্রেশন এফেক্ট হচ্ছে, গ্লোমিউলার ফিল্ট্রেশন হয়ে আলটিমেটলি তো এক্সক্রেট হয়, আমরা পড়েছি নেফ্রন পার্টে গ্লোমিউলার ফিল্ট্রেশন আরে পড়েছি আমরা, তো সেখানে এফেক্ট পড়ছে। তো কার জন্য এফেক্ট পড়ছে, প্লাজমা প্রোটিন বাইন্ডিংয়ের জন্য এফেক্ট পড়ছে, বুঝে গেল। বিভিন্ন প্লাজমা প্রোটিন পাওয়া যায়, যেমন অ্যালবুমিন, আলফা 1 অ্যাসিড গ্লাইকোপ্রোটিন, আলফা 1 অ্যাসিড গ্লাইকোপ্রোটিন। প্রিভিয়াস আর কোশ্চেন, অ্যালবুমের সাথে কোন ড্রাগ বাইন্ডিং হয়, অ্যালবুমের সাথে অ্যাসিডিক ড্রাগ, অ্যাসিডিক ড্রাগ কেবলমাত্র অ্যালবুমের সাথে বাইন্ড হয়। আর বেসিক ড্রাগ কোন প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড হয় যদি কোশ্চেন করে, বেসিক ড্রাগ বাইন্ড হয় আলফা 1 অ্যাসিড গ্লাইকোপ্রোটিনের সাথে বাইন্ড হয়, বুঝা গেল। মোস্ট ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে অ্যাসিডিক ড্রাগ কোথায় বাইন্ড হয়, বেসিক ড্রাগ কোথায় বাইন্ড হয়, রিপিটেড কোশ্চেন দেখা যায়। নেক্সট কোশ্চেন, HLB scale is designed by, HLB scale হাইড্রোফিলিক লিপোফিলিক ব্যালেন্স, HLB বলা হয় হাইড্রোফিলিক লিপোফিলিক ব্যালেন্স, কোন সায়েন্টিস্ট ডিজাইন করেছেন সায়েন্টিস্ট গ্রিফিন। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, বুঝা গেল।
hydrophilic lipophilic balance HLB system is developed by Griffin in 1949. The hydrophilic lipophilic balance system is a arbitrary scale. Previous year question is a arbitrary scale for expressing the hydrophilic and lipophilic characteristic of an emulsifying agent. HLB system is used to classify surfactant. রেঞ্জ খুবই ইম্পর্টেন্ট, অলরেডি কোশ্চেন দিয়ে গেছে বিভিন্ন জিলেটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে তোমরা দেখেছো, অলরেডি ডিসকাস করা হয়েছে। যেখানে 1 to 3 অ্যান্টি ফোমিং এজেন্ট, 3 to 8 ওয়াটার অয়েল ইমালসিফাইং এজেন্ট, 7 to 9 আমাদের ওয়েটিং এজেন্ট, 8 to 16 OYW টাইপ ইমালসিফাইং এজেন্ট, 13 to 15 ডিটারজেন্ট, 15 to 18 হচ্ছে আমাদের সলুবিলাইজিং এজেন্টের একটা রেঞ্জ। এর রেঞ্জটা খুবই ইম্পর্ট্যান্ট। তো আমারই এক স্টুডেন্ট সে একটা ট্রিক বানিয়েছে খুবই ইন্টারেস্টিং মনে রাখার জন্য। দেখো 1 সবার উপরে থাকে, তাই তো 1 এখানে অ্যান্টি ফোমিং এজেন্ট সবার উপরে 1। দেন 3 to 8 3, যে ডব্লুকে যদি একটু ঘুরিয়ে লেখা যায় তাহলে 3-র মতন দেখতে পাচ্ছি, ডব্লুকে যদি এইভাবে লেখা যায় 3, তো 3 to 8 ওয়াটারে নয়। দেন 7 to 9 7 মানে 7, 7 মানে 7 ওয়েট ইং এজেন্ট, ওয়েট মানে 7, বুঝে গেল? ওয়েট মানে উই যে দেখতে পাচ্ছি ওয়েটের উই মানে কি 7 একসাথে থাকা উই, তো উই 7 থেকে 9। দেন OYW দুটো ও মিলে কি হয় 8 হয়, 8 থেকে 16। ডিটারজেন্ট এবং সলুবিলাইজিং এজেন্ট 13 থেকে 15, ডিটারজেন্ট সলুবিলাইজিং এজেন্ট হচ্ছে 15 থেকে 18, বুঝে গেল? এবার তোমাকে মনে রাখতে হবে, তুমি যেমনভাবে পারো মনে রাখো, কিন্তু মনে রাখতে হবে কোশ্চেন দেখা যায় কিছু কিছু জিনিস হয়তো তুমি ইজি মনে রাখতে পারো। আমার স্টুডেন্ট বলছিলেন ভালো ছেলে, পড়াশোনা ভালো করে, তো সে বানিয়েছে তার মতন, তুমিও তোমার মতন ট্রিক বানাতে তুমি মনে রাখতে পারো। নেক্সট কোশ্চেন, হার্ট রিসিভস কোলিনার্জিক স্টিমুলেশন থ্রু হুইচ নার্ভ? ভেগাস, ট্রাইজেমিনাল, স্পাইনাল অ্যাক্সেসরিজ, ট্রোকেলার। কোন নার্ভের থ্রুতে হার্ট তার কোলিনার্জিক স্টিমুলেশনকে রিসিভ করে? কোন নার্ভের থ্রুতে? ভেগাস নার্ভ। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। আমাদের টোটাল ক্রেনিয়াল নার্ভ কটা পেজেন্ট আছে? 12 পেয়ার। অলরেডি জিলেটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। টোটাল নাম্বার অফ ক্রেনিয়াল নার্ভ 12 পেয়ার, নট 12 পেয়ার, মানে 12 into 2 24, বুঝা গেল? 24 ক্রেনিয়াল নার্ভ প্রেজেন্ট আছে। আর অলরেডি আমি 2018 মেবি কোশ্চেন পেপারে যে কোশ্চেন ছিল সেখানে আমি ট্রিক একটা বলেছি, ভালো ট্রিক, নিজের বানানো ট্রিক একটা দেখে নেবে। সেখানে কী করে মনে রাখতে পারবে তুমি, সবগুলো মনে রাখতে পারবে। এবং সিকোয়েন্স, এর সিকোয়েন্স খুবই ইম্পর্টেন্ট। অলরেডি কোশ্চেন দেওয়া গেছে যে 10 নম্বর ক্রেনিয়াল নার্ভ কি? ভেগাস, বুঝা গেল? এরকম টাইপের কোশ্চেন দেয়। 8 ক্রেনিয়াল নার্ভ ভেস্টিবুলো কলার, ঠিক আছে, মনে রাখবে। অডিটরি, এরই নাম অডিটরি। এটা আমি রিপিট কপি করেছি সেই কোশ্চেন পেপার থেকেই, এখানে চলে আসছে। সেখানেও দেখবে এটা আমি কারেকশান করছিলাম, কারণ টাইপিং মিস্টেক হয়ে গেছে আমার। নেক্সট, ফার্স্ট নার্ভ কি? অলফ্যাক্টরি, যেটা স্মেলের জন্য রেসপন্সিবল। অপটিক নার্ভ, সেকেন্ড ক্রেনিয়াল নার্ভ, যেটা স্লাইট মানে দেখার জন্য রেসপন্সিবল। অকিউলোমোটর, থার্ড ক্রেনিয়াল নার্ভ, মুভমেন্ট অফ আইবল। ট্রোকেলার বা প্যাথেটিক, রোটেশন অফ আইবল। রোটেশন মুভমেন্ট মানে কি? কাছের জিনিস, দূরের জিনিস, উপরের জিনিস, নিচের জিনিস দেখার জন্য আমরা চোখের রোটেশন করি না আইবলকে, তো তার জন্য রেসপন্সিবল। ট্রাইজেমিনাল আমাদের মিক্সড টাচ টেস্টের জন্য রেসপন্সিবল। আমাদের ট্রাইজেমিনাল নার্ভ আমাদের দাঁতে বেজান থাকে, দাঁত প্রচণ্ড ব্যথা দেয় ট্রাইজেমিনাল নার্ভ। আর এর 3টে এখন লোভ বেজান থাকে ট্রাইজেমিনাল নার্ভ, বুঝা গেল? একটা ব্রেনের দিকে যায়, একটা আমাদের ম্যাক্সিলারি ম্যান্ডিবেল এর দিকে যায়, একটা নিকের দিকে চলে আসে। অ্যাবডুসেন্স, রোটেশন অফ আইবল। ফেসিয়াল নার্ভ, ফেসিয়াল এক্সপ্রেশন, নিক মুভমেন্ট, ম্যাস্টিকেশন। ভেস্টিবুলার বা অডিটরি মানে শোনার জন্য রেসপন্সিবল। হিয়ারিং, ইকুইলিব্রিয়াম,
আমাদের যে অ্যামাইনো গ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক আছে সে 8 ক্রেনিয়াল নার্ভকে ড্যামেজ করে, তার জন্য কি হয় অটোটক্সিসিটি কজ করে। গ্লসি ফ্যারিঞ্জিল টেস্ট, স্যালাইভার সিক্রেশন, ভেগাস নার্ভ, নিউমো গ্যাস্ট্রিক নার্ভ যেটা আমাদের মুভমেন্ট ভিসেরাল সেন্সেশন মুভমেন্টের জন্য রেসপন্সিবল, আমাদের অ্যাসেসরি মুভমেন্ট অফ ফ্যারিংস, ল্যারিংস, নিক, সোলজার, হাইপোগ্লিসাল মুভমেন্ট অফ টাং, বুঝা গেল। আর ভেগাস নার্ভের থ্রুতে আমরা কী বললাম, হার্ট তার কোলিনার্জিক নার্ভ আমাদের রিসিভ করে 10 নম্বর ক্রেনিয়াল নার্ভ যেটা ভেগাস নার্ভ, বুঝা গেল। নেক্সট কোশ্চেন, মেথড ইউজড ফর এক্সট্রাকশন অফ ভোলাটাইল অয়েল। ভোলাটাইল অয়েলের এক্সট্রাকশন প্রসেস আমরা কিসে করে থাকি? স্টিম ডিস্টিলেশন, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, মলিকুলার ডিস্টিলেশন না সিম্পল ডিস্টিলেশন? ভোলাটাইল অয়েলের এক্সট্রাকশন প্রসেস আমরা করে থাকি ভায়া স্টিম ডিস্টিলেশন প্রসেস। বাই স্টিম ডিস্টিলেশন প্রসেস যেখানে আমরা ভোলাটাইল অয়েল যেমন ক্লোভ, ইউক্যালিপটাস অয়েল, পিপারমেন্ট অয়েল, অরেঞ্জ পিল অয়েল, এ সমস্ত যে ভোলাটাইল অয়েল আছে, ভোলাটাইল অয়েল তাদের এক্সট্রাকশন প্রসেস আমরা স্টিম ডিস্টিলেশন প্রসেসে করে থাকি, যেখানে আমরা মেনলি করে থাকি ইমমিসিবল লিকুইডের এক্সট্রাকশন বলতে এখানে যে দুটো লিকুইড যদি ইমমিসিবল হয়ে থাকে তাদেরকে সেপারেশন, সেখান থেকে সেপারেশন কীভাবে করা হয়, সেপারেশন লিখতে আরও রাইট ওয়ার্ড হবে। তো স্টিম ডিস্টিলেশন প্রসেস থ্রুতে আমরা ভোলাটাইল অয়েলকে এক্সট্রাকশন করে থাকি, বুঝা গেল। সেরকম ফ্র্যাকশনাল ডিস্টিলেশন যার অ্যানাদার নেম হচ্ছে রেকটিফিকেশন। এই অ্যানাদার নেম কিন্তু ইম্পর্টেন্ট, রেকটিফিকেশন। ফ্র্যাকশনাল ডিস্ট্রিবিউশন যার অ্যানাদার নেম রেকটিফিকেশন, যেখানে আমরা করে থাকি মিসিবল লিকুইড। যদি দুটো লিকুইড মিসিবল হয়ে যায় সেখান থেকে তাদেরকে সেপারেশন করা হয় আমাদের মিসিবল লিকুইডের। দেন মলিকুলার ডিস্টিলেশন যার অ্যানাদার নেম ইভাপোরেটিভ ডিস্টিলেশন। মলিকুলার ডিস্টিলেশন যার অ্যানাদার নেম ইভাপোরেটিভ ডিস্টিলেশন, যেখানে কি করা হয় পিউরিফিকেশান বা সেপারেশন যেটা করছি আমরা সেই প্রসেসটা কীভাবে করা হয়, লো ভেপার প্রেশার অ্যাপ্লাই করে আমরা করে থাকি এই মলিকুলার ডিস্টিলেশন প্রসেস। দেন আছে সিম্পল ডিস্টিলেশনের আনাদার নেম কি, ডিফারেন্সিয়েশন ডিস্টিলেশন। ডিফারেন্সিয়েশন ডিস্টিলেশন যাকে বলা হয় সিম্পল ডিস্টিলেশন, যেখানে কি করা হয় ডিস্টিল ওয়াটার ফর ইনজেকশনের ডিস্টিলেশন করা হয়, পিপিআর করা হয়। ওয়াটার ফর ইনজেকশন এমসের কোশ্চেন এবছর, এমস 2025-এর কোশ্চেন, যে ওয়াটার ফর ইনজেকশন কোন প্রসেসে তৈরি করায়। ওয়াটার ফর ইনজেকশন এই সিম্পল ডিস্টিলেশন যার অ্যানাদার নেম ডিফারেন্সিয়েশন ডিস্টিলেশন। কখনো অপশানে কিন্তু সিম্পল ডিস্টিলেশন দেবে না, ডিফারেন্সিয়েশন ডিস্টিলেশন দেবে, তখন অ্যান্সার কী হবে, একই অ্যান্সার হবে যেটা অ্যানাদার নেম, বুঝে গেল। দেন আর কি ডিস্টিলেশন আছে, ফ্লাশ ডিস্টিলেশন যারা অ্যানাদার নেম কি, ইকুইলিব্রিয়াম ডিস্টিলেশন। বুঝা গেল, যেখানে আমরা পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিতে ইউজ করি ফর ক্রুড অয়েলের রিফাইনিংয়ের পারপাসে আমরা ইউজ করে থাকি। পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি লিখতে পারো, পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিতে। বুঝা গেল।
খুবই ইম্পর্ট্যান্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। তোমরা আমাকে কমেন্ট করে জানাও, অলরেডি রিলেটেড প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমি প্রিভিয়াস ভিডিওতে ডিসকাস করেছি যে ভোলাটাইল অয়েল কেমিক্যালি কোন নেচারের হয়ে থাকে, এদের কেমিক্যাল গ্রুপ কী পেয়েছেন থেকে এখানে কী বলা হয় কেমিক্যালি, বুঝে গেল? কমেন্ট করে জানাও। নেক্সট কোশ্চেন, অ্যাট নর্মাল প্রেশার ফ্রিজিং পয়েন্ট অফ ব্লাড প্লাজমা, ব্লাড প্লাজমাকে ফ্রিজ করা হয় বা স্টোর করা হয় কত ডিগ্রি সেলসিয়াস? ইম্পর্টেন্ট কোশ্চেন। -0.52 ডিগ্রি সেলসিয়াস। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। আমাদের কোল্ড টেম্পারেচার কত আছে? কোল্ড টেম্পারেচার 2 to 8 ডিগ্রি সেলসিয়াস। কুল টেম্পারেচার কত আছে? 8 to 25 ডিগ্রি সেলসিয়াস। আমাদের রুম টেম্পারেচার কত আছে? 20 to 25 ডিগ্রি সেলসিয়াস। 20 to 25 ডিগ্রি সেলসিয়াস আমাদের রুম টেম্পারেচার। আমাদের ওয়ার্ম টেম্পারেচার কত হয়? ওয়ার্ম টেম্পারেচার 30 to 40 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে ওয়ার্ম টেম্পারেচার। দেন আমাদের ফ্রিজিং পয়েন্ট, ফ্রিজ টেম্পারেচার কত হয়ে থাকে? -5 to -20 ডিগ্রি সেলসিয়াস আমাদের ফ্রিজিং টেম্পারেচার। আর ডিগ্রি সেলসিয়াসকে ডিগ্রি ফারেনহাইটে কনভার্ট করার থিওরি কি? C/5 F-32/9 মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, ট্যাবলেটস দ্যাট আর প্লেসড আন্ডার দ্য স্কিন, আন্ডার দ্য স্কিন যাদেরকে প্লেসড করা হয় তাদের কোন ট্যাবলেট বলা হয়? সাবলিঙ্গুয়াল তো নয়, সাবলিঙ্গুয়াল কোথায় প্লেসড করা হয়? আন্ডার দ্য ট্রাঙ্ক। এন্টেরিক কোটেড, ফিল্ম কোটেড ট্যাবলেটকে ফিল্ম কোট করা হয়, এন্টেরিক কোট করা হয়, কোটিং ম্যাটেরিয়াল ইউজ করা হয় যেখানে আমরা কী করি ট্যাবলেটকে তার যে ডিসইন্টিগ্রেশন টাইম সেটাকে ইনক্রিজ করার জন্য করা হয়। আর আন্ডার দ্য স্কিন আমরা ইউজ করে থাকি ইমপ্ল্যান্ট। প্রিভিয়াসের অলরেডি কোশ্চেন যে এন্ট্রিক কোটেড ট্যাবলেট আমরা কি ইউজ করে থাকি? এন্ট্রিক কোটেড ট্যাবলেটে আমরা ক্যাপ ইউজ করে থাকি। ক্যাপের ফুল ফর্ম কি? সেলুলোজ অ্যাসিটেট প্যাথেট। সেলুলোজ অ্যাসিটেট প্যাথলেট যেটা বলা হয় ক্যাপ, যেটা আমরা এন্ট্রিক কোটেড ট্যাবলেটে ইউজ করে থাকি। আর কি তার সাথে কি ইউজ করা হয়? হাইড্রক্সি প্রোপাইল মিথাইল সেলুলোজ ইউজ করা হয়। আর কি ইউজ করা হয়? পলিভিনাইল অ্যাসিটেট প্যাথলেট, এগুলোকে আমরা ইউজ করে থাকি এন্ট্রিক কোটিং ম্যাটেরিয়াল হিসাবে, বুঝা গেল? খুবই ইম্পর্টেন্ট ডিসইন্টিগ্রেশন টাইম এদের, যে জন্য অ্যাকচুয়ালি করা হয় সেটা তো ইম্পর্টেন্ট, ডিসইন্টিগ্রেশন টাইম, ঠিক আছে? কোথায় এন্ট্রিক কোটেড ট্যাবলেট কোথায় ডিজলভ হয়? এন্ট্রিক কোটেড কেন করা হয়? যাতে সে স্টোমাকে ডিজলভ না হয়ে বেসিক এনভায়রনমেন্টে ডিজলভ হয়। এই জন্য আমরা এন্ট্রিক কোটেড ট্যাবলেটকে ফর্মুলেশন করি, যেখানে স্টোমাকের যে এই সেল আছে সেখানে ডিগ্রেড না হয়ে তারা অ্যাসিডিক এনভায়রনমেন্টে যাতে ডিগ্রেড না হয় এবং বেসিক এনভায়রনমেন্টে তারা যায় এবং বেসিক এনভায়রনমেন্টে গিয়ে তারা অ্যাবজর্ব হয়। এই জন্য আমরা করে থাকি এন্ট্রিক কোটেড প্রিপারেশন, বুঝে গেল? আর ওটা অলরেডি রিলেটেড প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। আর ডিসইন্টিগ্রেশন টাইম যেটা অ্যাকচুয়ালি বাড়ানো হয়, তাই তো? আনকোটেড যদি কোনো কোটিং নাই থাকে তখন কত হয়? ডিসইন্টিগ্রেশন টাইম 15 মিনিট। খুবই ইম্পর্টেন্ট এই চারটা, কোথাও পাবে না, চট করে নোট করে নেবে একসাথে। ফিল্ম কোটেড আমাদের 30 মিনিট। দেন আমাদের সুগার কোটেড কত? 60 মিনিট। দেন আমাদের এন্ট্রিক কোটেড যেখানে 2 to 3 আওয়ার। দেন ইফারভেসেন্ট ট্যাবলেট সোডিয়াম বাইকার্বনেট ইউজ করা হয় 5 মিনিট। দেন সাবলিঙ্গুয়াল and 2 মিনিট
জলদি অ্যাকশনের জন্য আমরা সাবলিঙ্গুয়ালি দিয়ে থাকি, যেমন নাইট্রোগ্লিসারিনকে সাবলিঙ্গুয়ালি ইউজ করা হয়, যার ডিসইনগ্রেশন টাইম 2 মিনিট। তাছাড়াও লিখে রাখো সফট জিলাটিন ক্যাপসুলের কত হয়। সফট জিলাটিন ক্যাপসুল দু টাইপের হয়, তোমরা পড়েছো, সফট জিলাটিন আর হার্ড জিলাটিন। হার্ড জিলাটিন ক্যাপসুল, সফট জিলাটিন ক্যাপসুলের ডিসইনটিগ্রেশন টাইম আমাদের 60 মিনিট, মানে 1 ঘন্টা। আর হার্ড জিলাটিন ক্যাপসুলের 30 মিনিট। চলো নেক্সট কোশ্চেন, হুইচ হেটারোসাইক্লিক রিং প্রেজেন্ট ইন অ্যামিলোরাইড। অ্যামিলোরাইডে কোন হেটারোসাইক্লিক রিং প্রেজেন্ট আছে? পাইরিজিন। পাইরিজিন কোন অপশন আছে? পাইরিজিন, অপশন সি পাইরিজিন। খুবই ইম্পর্টেন্ট, এই হেটারোসাইক্লিক রিং কোথায় কি প্রেজেন্ট আছে। অলরেডি আরেকটাও কোশ্চেন আছে, সেখানে আমি কিছু ইম্পর্টেন্ট বলে দেবো যেগুলো কোশ্চেনে রিপিটেড হয়। তো এখানে আপাতত আমরা পড়ি যে অ্যামিলোরাইড কোন ক্লাসের ড্রাগ। অ্যামিলোরাইড কোন ক্লাসের ড্রাগ? অ্যামিলোরাইড একটা পটাশিয়াম স্পেরিং ডায়ুরেটিক। পটাশিয়াম স্পেরিং ডায়ুরেটিক। অ্যামিলোরাইড পটাশিয়াম স্পেরিং ডায়ুরেটিক। পটাশিয়াম স্পেরিং ডায়ুরেটিক 2 টাইপের হয়ে থাকে। কী হয়ে থাকে? একটা হচ্ছে অ্যালডোস্টেরন, অ্যান্টাগনিস্ট। আর একটা কী হয়ে থাকে? ইনহিবিট রেনাল এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল। দুটো টাইপের থাকে। অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট মানে অ্যালডোস্টেরন কী কাজ করে? অ্যালডোস্টেরন আমাদের বডিতে ওয়াটার সোডিয়ামের অ্যাবজর্পশন করে। আমরা ডায়ুরেটিক ইউজ করছি মানে কি, আমরা অ্যাবজর্পশন হতে দিব না, জলের অ্যাবজর্পশন হতে দিব না, সেই জন্য ইউজ করা, যাতে আমাদের ইউরিনের ফ্রিকুয়েন্ট বাড়ে। তো তার জন্যে আমরা অ্যাবজর্পশনকে ইনহিবিট করব। সেটা কী করে করবো? অ্যালডোস্টেরন যেই কাজটা করে তাকে অপোজিট করব, মানে কি অ্যান্টাগনিস্ট পড়েছি আমরা। অ্যালডোস্টেরন কী কাজ করে? সোডিয়াম ওয়াটারে অ্যাবজর্ব করে বডিতে। তাহলে অ্যান্টাগনিস্ট দিলাম মানে সোডিয়াম আর ওয়াটার অ্যাবজর্ব হতে পারবে না, অ্যাবজর্ব না হতে পারে বাইরে বেরিয়ে যাবে। তো সেখানে কোন ড্রাগ ইউজ করা হয় সোডিয়াম আমাদের অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট হিসাবে? স্পাইরোনোল্যাকটোন। স্পাইরোনোল্যাকটোন যেটা একটা স্টেরয়েডাল অ্যান্টিডায়ুরেটিক ড্রাগ। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এক্সাম্পল অফ স্টেরয়েডাল অ্যান্টিডায়ুরেটিক, স্টেরয়েডাল ডায়ুরেটিক, অ্যান্টিডায়ুরেটিক বলছি, স্টেরয়েডাল ডায়ুরেটিক। ইনহিবিট রেনাল এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল। সেম, যদি রেনালের যে সোডিয়াম চ্যানেল আছে সেইটাকে যদি ইনহিবিট করি কী হবে? সোডিয়াম অ্যাবজর্ব হতে পারবে না। আর সোডিয়ামও যদি অ্যাবজর্ব হয় না হতে পারে, তাহলে ওয়াটারও অ্যাবজর্ব হতে পারবে না। আমরা পড়েছি ক্লাসে যে সোডিয়াম অ্যাবজর্ব হওয়া মানে সেখানে ওয়াটারও অ্যাবজর্ব করবে সে। আর সোডিয়াম যখন অ্যাবজর্ব হতে পারছে না, তার মানে ওয়াটারেরও অ্যাবজর্ব হবে না। আর অ্যাবজর্ব না হতে পারলে ওয়াটার কী হবে? এক্সক্রিট হবে, ব্লাড ভলিউমে কমবে, যার জন্য আমরা ব্লাড তো অ্যান্টি হাইপারটেনসিভ মেডিসিনও ইউজ করে থাকি, ডায়ুরেটিক। কারণ কি ওয়াটার বাইরে বডি থেকে বাইরে বেরিয়ে গেলে কী হবে? ব্লাড ভলিউম ডিক্রিজ করবে, প্রেশার আমাদের ডিক্রিজ করবে। তো সেখানে কোন ড্রাগ ইউজ করা হয়? সেখানে ইউজ করা হয় অ্যামিলোরাইড আর আমাদের টিমিফেরিন, ট্রাইমেট্রিন। স্পেলিং ঠিক আছে? TRIMTR, ট্রাইমেট্রিন অ্যান্ড অ্যামিলোরাইড। ট্রাইমেট্রিন অ্যান্ড অ্যামিলোরাইড যেটা আমাদের রেনাল এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেলকে ব্লক করে। তো এর অ্যাডভার্স রিঅ্যাকশন কী কজ করে? পটাশিয়াম স্পেরিং ডায়ুরেটিক হাইপার ক্যালিমিয়া কজ করে। তো এই কারণে আমরা কী করি? আমরা পটাশিয়াম স্পেরিং ডায়ুরেটিকের সাথে ACE ইনহিবিটারকে দেই না। কারণ কি দুজনেই হাইপার ক্যালিমিয়া কজ করে, এই কারণে দেওয়া হয় না। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কেন দেওয়া হয় না ACE ইনহিবিটারের সাথে পটাশিয়াম স্পেরিং ডায়ুরেটিক? অলরেডি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখা গেছে, এবং কি রিসেন্ট 2025 এমস পরীক্ষায় এই কোশ্চেন দেখা গেছে। আর একটা ড্রাগ আছে একই রকম দেখতে, সেই ড্রাগটার নাম হচ্ছে অ্যামিওড্যারন। তোমরা কমেন্ট করে জানাও এই ড্রাগটার মেকানিজম অ্যাকশন কি, কোথায় ইউজ করা হয়? মেকানিজম অ্যাকশন না বলতে পারলেও কোথায় ইউজ করা হয়? অ্যামিওড্যারন অ্যামিলোরাইড একই রকম দেখতে, কী বলা হয়?
লুক লাইক, সাউন্ডে লাইক, লাসা ড্রাগ হয়ে যেতে পারে। তো কোথায় ইউজ করা হয়, এর মেকানিজম কি, কমেন্ট করে জানাবে যদি জেনে থাকো। নেক্সট কোশ্চেন, হুইচ ডায়ুরেটিক হ্যাভ স্টেরয়েডাল ডায়ুরেট নিউক্লিয়াস। বললাম, এই মাত্র বললাম, দুটো কোশ্চেন একই জায়গা থেকে একই রকম কোশ্চেন। কি বললাম, অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট, যেটা পটাশিয়াম স্পেরিং ডায়ুরেটিক এক্সাম্পল, যারা কি করে অ্যালডোস্টেরন অ্যাকশনকে অ্যান্টাগনিস্ট করে। অ্যালডোস্টেরন কি কাজ করে, আমাদের বডিতে সোডিয়াম ওয়াটারের অ্যাবজর্পশন করে, অ্যান্টাগনিস্ট করে দিলে সোডিয়াম ওয়াটার অ্যাবজর্ব হতে পারবে না। যার এক্সাম্পল হচ্ছে স্পাইরোনোল্যাকটোন, যেটা একটা, যাকে স্টেরয়েডাল ডায়ুরেটিক বলা হয়, কারণ এর স্টেরয়েডাল নিউক্লিয়াস প্রেজেন্ট, ল্যাকটোন রিং প্রেজেন্ট আছে এখানে। অপশন ডি অ্যাজ দ্য রাইট অ্যান্সার। এই মাত্র রিপিটেড কোশ্চেন। অ্যামিলোডাইড, ট্রাইমেট্রিন, এরাও পটাশিয়াম স্পেরিং ডায়ুরেটিক, কিন্তু এদের মেকানিজম কি, রেনাল এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল ব্লকার। আর স্পাইরোনোল্যাকটোন কি, অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট। বুঝে গেল, অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট। ক্লোরথ্যালিডন কি, আমাদের থায়াজাইড লাইক ডায়ুরেটিক এক্সাম্পল, থায়াজাইড ডায়ুরেটিক আছে তার মতন, থায়াজাইড লাইক ডায়ুরেটিক বলা হয় ক্লোরথ্যালিডনকে। নেক্সট কোশ্চেন, ডাইফেনহাইড্রামাইন বিলংস টু অ্যান্টিহিস্টামিনিক ক্লাস অফ। ডাইফেনহাইড্রামাইন অ্যান্টিহিস্টামিনিক ড্রাগ, সেই কোন ক্লাসের, ইথাইল ডায়ামিন, অ্যামাইনো অ্যালকাইল ইথার, অ্যালকাইল অ্যামাইন, ফেনোথায়াজিন, অ্যামাইনো অ্যালকাইল ইথার ক্লাসের ড্রাগ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা অ্যান্টিহিস্টামিনিক, H1 অ্যান্টিহিস্টামিনিক। আর H2, H1 কে কোথায় ইউজ করি আমরা, অ্যালার্জিক কন্ডিশন। আর H2 কে কোথায় ইউজ করি আমরা, H2 আমাদের যখন পেপটিক আলসার হয়, সিমিটিডিন, র্যামিটিডিন, যেগুলো H2 মোস্ট ইম্পর্টেন্ট। হাইলি সিডেটিভ, H1 এগুলো সব ঠিক আছে। H1 হাইলি সিডেটিভ কি আছে, ডাইফেনহাইড্রামাইন, ডাইমেনহাইড্রিনেট, প্রোমিথাজিন, হাইড্রক্সিজিন, যারা হাইলি সিডেটিভ H1 অ্যান্টাগনিস্ট। সিডেটিভ মানে কি, সিডেটিভ হিউনেটিভ পড়েছ, যাদের ঘুমের ভাব আছে, তাই তো। তো এই হাইলি সিডেটিভ অ্যান্টিহিস্টামিনিক খেলে আমরা পেশেন্টকে কী বলবো, যে কনজিউম করছে তাকে কী বলবো, যে H1 অ্যান্টিহিস্টামিনিক খেয়ে ড্রাইভ করবে না। ধরো কোনো পেশেন্ট, তোমার মেডিসিন শপ আছে বা তুমি একজন ক্লিনিক্যাল ফার্মাসিস্ট, তোমার কাছে কোনো পেশেন্ট আসলো যার সামান্য সর্দি কাছে হয়েছে, তো তার জন্য তুমি অ্যালার্জির কোনো মেডিসিন দিলে তাকে, বা অন্য কোনো কারণে অ্যালার্জির কোনো মেডিসিন তাকে দিলে H1, আমাকে H1 অ্যান্টাগনিস্ট। তো তুমি জানলে না সে কী করে, তার সে কী করে, হয়েছে দিয়ে দিলে। অ্যাকচুয়ালি হয়তো দেখা গেলো সে একটা ট্রাক ড্রাইভার, সে রাত্রেবেলা গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় যায়, তখন কী হতে পারে, এর তুমি হয়তো দিয়ে দিয়েছো প্রোমিথাজিন বা ডাইফেনহাইড্রামাইন বা ডাইমিথাইল হাইড্রামাইন দিয়ে দিয়েছো, তোর কী হবে, অ্যালার্জি তো কমবে, তার সাথে কি হাইলি সিডেটিভ, মানে ঘুম ভাব চলে আসবে। সে যে রাত্রেবেলা ড্রাইভ করছে তার মানে ঘুমিয়ে যেতে পারে, তার মধ্যে কি অ্যাক্সিডেন্ট হতে পারে। তো কখনোই প্রেসক্রাইব করবো না যারা ট্রাক ড্রাইভার হয়, রাত্রে ড্রাইভ করে, তাদেরকে এই গ্রুপের ড্রাগকে প্রেসক্রাইব করবোই না। তাকে আমরা জেনে নেবো তাহলে। তাহলে সবসময় H1 অ্যান্টিহিস্টামিনিক ড্রাগ প্রেসক্রাইব করার আগে আমরা পেশেন্টকে জেনে নেবো যে সে কী করে, সে কী ফাংশন করে, তার অকুপেশান কী, সমস্ত কিছু জেনে নেবো, ঠিক আছে। সে যদি বাড়িতে ঘুমায় রেগুলার পেশেন্ট, তাহলে কোনো অসুবিধা নেই, সে বাড়িতে রাত্রেবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে গেল, অসুবিধা নেই, একটু ঘুম বেশি হবে তার, কিন্তু সে ড্রাইভ করলে তো অসুবিধা, অ্যাক্সিডেন্ট হতে পারে। দেন মোডারেটলি, এরাও সিডেটিভ প্রপার্টি আছে, কিন্তু মোডারেটলি কী আছে, ফিনাইনিন, সিপ্রোহেপ্টারিন, মেগলোজিন, সিনারজিন, অ্যান্টাজোলিন। এটা স্পেলিং ভুল আছে, ফেনিরামাইন হবে, আচ্ছা আর লেখা আছে ফেনিরামাইন, ঠিক আছে তাহলে ফেনিরামাইন, সিপ্রোহেপ্টারিন, মেগলোজিন, সিনারজিন, অ্যান্টাজোলিন, যেগুলো মোডারেটলি সিডেটিভ। দেন মাইল্ডলি, মোডারেটলি মানে মিডিয়াম, দেন মাইল্ডলি মানে খুব হালকা, কী আছে, ক্লোরফেনিরামাইন, ডেক্সট্রোক্লোরফেনিরামাইন, ক্লিম্যাস্টিন, ট্রাইমোডিন, যাদের মধ্যে মাইল্ডলি সিডেটিভ প্রপার্টি আছে। বুঝে গেল।
দেন কি সেকেন্ড জেনারেশন যেগুলো যাদের মধ্যে সিআইডি প্রপার্টি নেই, আমরা সেরকম প্রেসক্রাইব করবো। যারা ড্রাইভ করে তাদেরকে সেরকম এগুলো প্রেসক্রাইব করবো, যেমন ফেক্সোফেনিডিন, টারফেনিডিন, লোরাটিডিন, ডেসলোরাটিডিন, সেট্রিজিন, লিভোসেট্রিজিন, অ্যালজিস্টেরিন, মিক্লোল্যাস্টিন, অ্যাবিস্টেটিন, অ্যাক্রিভ্যাস্টেটিন, রুপান্টেডিন, এগুলো সেকেন্ড জেনারেশন যার মধ্যে সিআইডি প্রপার্টি নেই। বুঝে গেল? তো পরীক্ষায় এগুলো কিন্তু কোশ্চেন দেয়, যে কোনটা হাইডি সিআইডি, মডারেট সিআইডি কোশ্চেন দেখা যায়। রিপিটেড কোশ্চেন দেখা যায়, যেমন প্রোমিথাজিন, ডাইফেনহাইড্রামাইন, ফিনিরামাইন, ক্লোরফেনিরামাইন, ফেনিরামাইন, ক্লোরফেনিরামাইন, দেন আমাদের সিনারজিন, দেন সিপ্রোহেপ্টাডিন, আর এইগুলো তো সেট্রিজিন, লিভোসেট্রিজিন, ফেক্সোফেনিডিন, লোরাটিডিন, টারফেনিডিন যদি এখন ইউজ করা হয় না, কেন ইউজ করা হয় না কমেন্ট করে জানাও যদি জেনে থাকো। আমাদের সিপ্রোহেপ্টাডিন ড্রাগ থেকে কী কোশ্চেন দেয়, এই সিপ্রোহেপ্টাডিনের মধ্যে যেমন H1 অ্যান্টাগনিস্ট প্রপার্টি আছে, তার সাথে সেরোটোনিন অ্যান্টাগনিস্ট প্রপার্টিও আছে। তাহলে কোশ্চেন কী দেয়, যে হুইচ অফ দ্য ফলোইং ড্রাগ হ্যাভিং অ্যান্টিহিস্টামিনিক অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান্টি সেরোটোনিন অ্যাক্টিভিটি। অ্যান্সার কী হবে, সিপ্রোহেপ্টাডিন। মনে থাকবে, খুবই ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে সিপ্রোহেপ্টাডিন। নেক্সট কোশ্চেন, পেট্রিডিন রিং প্রেজেন্ট ইন, পেট্রিডিন রিং প্রেজেন্ট ইন টাইমেট্রিন, যেখানে পেট্রিন রিং প্রেজেন্ট আছে। আর এই মাত্র দেখলাম অ্যামলোরাইড, স্পাইনোল্যাকটোন, যার স্টেরয়েডাল ডায়াবেটিক বলা হয়, আমাদের অ্যান্ডলোস্টেরন অ্যান্টাগনিস্ট, স্পাইনোল্যাকটোন, বুঝা গেল। অ্যামলোরাইডও দেখলাম পটাশিয়াম স্পেরিং ডায়াবেটিক, কিন্তু রেনাল এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেলকে ইনহিবিট করে। আর আমাদের অ্যামলোরাইড আর ট্রাইমেট্রিন, এই দুটো ড্রাগ রেনাল এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেলকে ব্লক করে। পটাশিয়াম স্পেরিং ডায়াবেটিক এক্সাম্পল। ক্লোরথাইডনও দেখলাম, যেটা আমাদের থায়াজাইড লাইক ডায়াবেটিকের এক্সাম্পল, যার মধ্যে ট্রাইমেট্রিন এর মধ্যে আমাদের পেট্রিডিন রিং প্রেজেন্ট থাকে। পেট্রিডিন রিং আমাদের ফলিক অ্যাসিডের মধ্যেও প্রেজেন্ট থাকে, খুবই ইম্পর্ট্যান্ট। তো এখানে কিছু কিছু আমরা রিং, কোন ড্রাগে কোন রিং প্রেজেন্ট থাকে একটু ডিসকাস করে দিচ্ছি, যেগুলো অলরেডি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে দেখা গেছে এবং ইম্পর্ট্যান্ট তার জন্য। বাকি তুমি আরও দেখতে পারো, কিন্তু ইম্পর্ট্যান্ট কিছু আমি বলে দিচ্ছি, যেমন ফ্লুরোইউরাসিল কোথায় ইউজ করা হয়, অ্যান্টি ফাঙ্গালে ইউজ করা হয়, অ্যান্টি ক্যান্সার ট্রিটমেন্টে ইউজ করা হয়, যার মধ্যে পাইরিমিডিন রিং প্রেজেন্ট থাকে। পাইরিমিডিন। দেন আর কি, আইসোনিয়াজাইড টিবিতে ইউজ করা হয়, যেখানে কি রিং প্রেজেন্ট থাকে, পাইরিডিন। দেন ভেরাপামিল, আমি যেগুলো বলছি সেগুলো বেশি রিপিটেড দেখা যায়, ঠিক আছে। ভেরাপামিল, নেফিডেপিন, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, তিনটে। ভেরাপামিল, নেফিডেপিন, তার সাথে ডিলটিয়াজিম। ভেরাপামিলের মধ্যে কী বের থাকে, ফিনাইল অ্যালকাইল অ্যামিন। নেফিডেপিনের মধ্যে ডাইহাইড্রোপাইরিডিন। নেফিডেপিন, পাইরিডিন। ডিলটিয়াজিমের মধ্যে বেনজোথায়াজেপিন। দেন হিস্টামিনের মধ্যে কী পেয়ে থাকে, ইমিডাজোল রিং পেয়ে থাকে হিস্টামিনের মধ্যে। পিলোকার্পিনের মধ্যেও ইমিডাজোল রিং পেয়ে থাকে, পিলোকার্পিন। দেন ফ্যামোটিডিন, লিখে দেবে পিলোকার্পিন। অ্যামোটিডিন কি, থায়াজোল। ফ্যামোটিডিন, র্যানিটিডিন, সিমিটিডিন। র্যানিটিডিনের মধ্যে কি পেয়ে থাকে, র্যানিটিডিন। H2 ব্লকার না এগুলো, ইমিডাজোল। এখানে লিখে দেবে পিলোকার্পিন ব্যাকেটে, যেখানে ইমিডাজোল রিং পেয়ে থাকে, পিলোকার্পিন। দেন র্যানিটিডিন,
সরি র্যানিটিটার মধ্যে তো ইমিডিয়েট হতে পারে না, র্যানিটির মধ্যে থাকে ফিউরান রিং, ফিউরান রিং প্রেজেন্ট থাকে। দেন ওয়ারফেরিন থাকে 4 হাইড্রক্সি ক্রোমেন। দেন আমাদের ক্লোনিডিন কিসে ইউজ করা হয়? হাইপারটেনসিভ H2 অ্যাগনিস্ট, ক্লোনিডিন সেন্ট্রাল রিঅ্যাক্টিং। তো এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট। এর সাথেও ইম্পর্টেন্ট যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে ভিটামিন যা আছে, সমস্ত ভিটামিনের মধ্যে কোডিং প্রেজেন্ট থাকে, সেটাও ইম্পর্টেন্ট। তো আমি ভিটামিন রিলেটেড ভিডিও করবো একটা, সেখানে সেগুলো ডিসকাস করে দেবো, ঠিক আছে। হুইচ ইজ দ্য মিল ইউজ টু অবটেন অয়েনমেন্ট অফ স্মুথ টেক্সচার অফ কনসিস্টেন্সি? অয়েনমেন্টের স্মুথ টেক্সচারের জন্য কোন মিল ইউজ করে? বল মিল, কাটার মিল, এডজ রানার মিল, না ট্রিপল রোলার মিল? অলরেডি পার্ট 1-এ কোশ্চেন ছিল, সেখানে আমি বলেছিলাম অয়েনমেন্টের স্মুথ টেক্সচার বা অয়েনমেন্ট প্রিপারেশন করার জন্য আমরা কেবলমাত্র ইউজ করে থাকি ট্রিপল রোলার মিল। আর তার সাথে কোন মিল ইউজ করা হয়? প্লেনটারি মিক্সার ইউজ করে থাকি আমরা অয়েনমেন্টের স্মুথ টেক্সচার করার জন্য। যেখানে ট্রিপল রোলার মিলে যে 3টে রোলার মিল ইউজ করা হয়, তারা কোন পজিশানে প্লেস থাকে? এরও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, হরিজন্টালে প্লেস থাকে, হরিজন্টালি প্লেস রাখা হয়। বল মিলের প্রিন্সিপাল কি? বল মিলের প্রিন্সিপাল ইম্প্যাক্ট অ্যাট্রিশন। ইম্প্যাক্ট অ্যান্ড অ্যাট্রিশন ইজ দ্য প্রিন্সিপাল অফ বল মিল। কাটার মিলের প্রিন্সিপাল কাটিং। এডজ রানার মিলেরও প্রিন্সিপাল কি? ইম্প্যাক্ট অ্যাট্রিশন। দেন আর কি মিল আছে? রোলার মিল, প্রিন্সিপাল কি? রোলার মিল কম্প্রেস করা হয়। দেন আর কি মিল আছে? হ্যামার মিল, প্রিন্সিপাল কি? ইম্প্যাক্ট। দেন আমাদের কি মিল আছে? আর আমাদের এডজ রানার মিল হয়ে গেছে। এডজ রানার মিল ফ্লুইড এনার্জি মিল, যার প্রিন্সিপাল কি? ইম্প্যাক্ট অ্যাট্রিশন। আমাদের এডজ রানার মিল, যার প্রিন্সিপাল কি বললাম? ইম্প্যাক্ট অ্যাট্রিশন বলা হয়, বা আর কিউ লেখা হয় ক্রাশিং বা শেয়ারিং, যেমন অপশানে দেবে সেরকম মার্ক করবে, ক্র্যাশিং বা শেয়ারিং, যেটা ফ্লুইড এনার্জি মিলেরও প্রিন্সিপাল। তার সাথে ক্লয়েডাল মিল আছে, ক্লয়েড মিল, প্রিন্সিপাল কি? ক্লয়েড মিলের শেয়ারিং। বা অনেক জায়গাতে এরকমও থাকে হোমোজিনাইজেশন, বুঝা গেল? ক্লয়েড মিল কিসের জন্য ইউজ করা হয়? বল মিলের যেমন আলাদা ভ্যারিয়েন্ট পাওয়া যায়, যাকে বলা হয় হার্ডলিং মিল, ব্রিটেল ড্রাগের জন্য ইউজ করা হয়। তো কিসের জন্য? অপথ্যালমিক প্রোডাক্টসের জন্য ইউজ করা হয়, প্যারেন্টাল প্রোডাক্টের জন্য ইউজ করা হয়। তো কোন মিল কিসের জন্য ইউজ করা হয় সেটাও কিন্তু ইম্পর্টেন্ট, বুঝলো? ক্লয়েড মিল যেমন আমাদের সাসপেনশন ইমালশন প্রিপারেশনের জন্য ইউজ করা হয়। এরকম কোন মিল কিসের জন্য ইউজ করা হয়? থার্মোল্যাবাইল, যেমন ফ্লুইড এনার্জি মিল থার্মোল্যাবাইল প্রোডাক্টের জন্য ইউজ করা হয়। তো সেরকম টাইপেরও কোশ্চেন দেখা যায়, তো ওগুলো একবার দেখে নিও। আর যদি কোশ্চেনে ওরকম টাইপের কোশ্চেন দেখা যায়, তাহলে আমি তো পুরোটাই একসাথে রিপিট করে নেবো, কিন্তু একটা কোশ্চেনের উপর আরও বেশি করতে গেলে আরও ভিডিও লেন্দি হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট, সিগমা ব্লেড মিক্সার আর কমনলি ইউজড অ্যাজ ওয়েট গ্র্যানুলেশন প্রসেসে আমরা সিগমা ব্লেড মিক্সার ইউজ করে থাকি। এই ওয়েট গ্র্যানুলেশন প্রসেসে যেমন আমরা সিগমা ব্লেড মিক্সার ইউজ করে থাকি, আরও অনেক মিক্সার ইউজ করা হয়, যেমন আমরা এয়ার মিক্সার ইউজ করা হয়, ফ্লুইডাইজড মিক্সার, প্লেনটারি মিক্সার,
কিন্তু প্ল্যানেটারি মিক্সারের একটা প্রপার্টি আছে, এ যখন লো স্পিডে ঘটে, লো স্পিড আর দুটো হাই স্পিড, দুরকম প্রপার্টি শো করে। লো স্পিডে আর হাই স্পিডে, লো স্পিডে শো করে ড্রাই গ্র্যানুলেশন, আর হাই স্পিডে ওয়েট গ্র্যানুলেশন। ট্রিপল ওরামিল এইমাত্র দেখলাম অয়েনমেন্টের স্মুথ টেক্সচার বা অয়েনমেন্ট প্রিপারেশন ইউজ করা হয়, বোঝা গেল। প্রিভিয়াস কোশ্চেনেই ছিল আমাদের পিওআইকিউ জিলেটারি কী ছিল, যে লার্জ স্কেল প্রোডাকশনের জন্য কী ইউজ করে, লার্জ স্কেল প্রোডাকশনের জন্য কোন মিল ইউজ করা হয়, জিগজ্যাগ বা ব্যারেল টাইপ, ব্যারেল টাইপ ইউজ করা হয় লার্জ স্কেল প্রোডাকশনের জন্য, লার্জ স্কেল মিক্সিংয়ের জন্য। আর স্মল স্কেলের জন্য কী ইউজ করা হয়, স্মল স্কেলের জন্য ইউজ করা হয় আমাদের রিবন, বুঝলো, রিবন। স্মল স্কেল মিক্সিংয়ের জন্য ইউজ করা হয় রিবন ব্লেন্ডার বা রিবন মিক্সার যাই বলো। দেন হচ্ছে জেন্টাকিউলাম মিনস কিসের কোশ্চেন এটা, ফার্মাসিউটিক্স প্রেসক্রিপশন পার্ট, অ্যাব্রিভিয়েশন ইউজ করা হয় বিভিন্ন, মানে কি ব্রেকফাস্ট, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এরকম কিছু অ্যাব্রিভিয়েশন যাদের ল্যাটিন টার্ম যেগুলো ইম্পর্টেন্ট কিছু মেনশন করেছি, একবার গো থ্রু করে নাও। প্রিমো ম্যানে মানে আর্লি ইন দ্য মর্নিং, ম্যানে ইন দ্য মর্নিং, ওমনি ম্যানে এয়ারভি মর্নিং, ম্যানে মানে কি মর্নিং, ওমনি নকটে নাইট, জেন্টাকিউলাম ব্রেকফাস্ট, এটা আমাদের কোশ্চেনে ছিল। দেন অমনি হোরা, হোরা মানে আওয়ার, এভরি আওয়ার, অমনি কোটরা হোরা, কোটরা মানে ফোর্থ, এভরি ফোর্থ আওয়ার, সিঙ্গুলিস হোরিস এভরি আওয়ার, অ্যান্টি সিবোস, সিবোস মানে মিল, বিফোর মিল, পোস্ট সিবোস আফটার মিল, এস ইন্টার সিবোস বিটুইন মিল, ডোলেরি উর্গেন্টি হোয়েন পেন ইজ সিভিয়ার, মোস্ট ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। ল্যাটিন টার্ম এর প্রোনাউন্সিয়েশন একটু অন্যরকম হতে পারে। সাই অপাসিট হোয়েন রিকোয়ার্ড অর হোয়েন নেসেসারি, যেটাকে কী বলা হয় এসওএস। স্ট্যাটিম ইমিডিয়েটলি, সিবোস মানে মিল আর হোরা মানে আওয়ার। তার সাথে অরিস্টিটল মানে এয়ার ড্রপ, ক্যাটাপ্লাজমা মানে পলিউট কি, দেন কলিট্রিয়াম মানে মাউথ ওয়াশ, মোস্ট ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। কলেরিয়াম আই ওয়াশ, হ্যাস্টোনিয়াস ড্রট, অকিউলেক্টাম আই অয়েনমেন্ট, অকুসেন্টস আই প্রিপারেশন, আঙ্গুইন্টাম অয়েনমেন্ট, মোস্ট ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। পালভিস পাউডার, গুটে ড্রপ, উটেন্ডাস টু বি ইউজড, উটেন্ডাস বা ক্যাপেন্ডান্স মানে টু বি ইউজড, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। সিমেন্ডাস টু বি টেকেন, সিগনাল ল্যাবেল, অ্যাড লিবিটিয়াম অ্যাজ মাচ অ্যাজ ইউ প্লিজ, সিমেলিন ডাই ওয়ান্স এ ডাই, বিসিন ডাই টোয়াইস ইন ডে, টারিন ডাই 3 times এ ডে, কোয়ার্টারিন ডাই মানে 4 times ইন এ ডে, বুঝা গেল। তো এরকম তো অ্যাব্রিভিয়েশন অনেক আছে, তো এখানে যেগুলো মেনশন করা আছে তার মধ্যে ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট আমি কিছু মেনশন করলাম, কিন্তু প্রতিটা ইম্পর্টেন্ট যেগুলো বারবার দেখা যায়। এছাড়াও আরও যেগুলো আছে সেগুলো থেকে কোশ্চেন খুব কমই দেখা যায়, বা এমন অনেক অ্যাব্রিভিয়েশন বা ল্যাটিন টার্ম আছে, তো সেইটা শব্দটা শুনেই তারা তুমি অ্যান্সার দিতে পারো যে এটার মানে এটা হবে। কিন্তু এরগুলো কিছু একটু অন্যরকম, যার মানে একটু আগের থেকে জেনে রাখতে হবে, তবে তুমি অ্যান্সার দিতে পারবে, বুঝা গেল। দেন কলিগেটিভ প্রপার্টি আর ইউজফুল ফর ডিটারমাইন, কি ডিটারমাইন করার জন্য ইউজ করা হয়, কলিগেটিভ প্রপার্টিজ সলভেবিলিটি, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। টনিসিটি, স্টেরিলিটি, স্টেবিলিটি, টনিসিটি অ্যাডজাস্ট করা হয়, আইসোটনিসিটি মেথড আছে, বিভিন্ন ক্রায়োস্কোপিক মেথড আছে, সোডিয়াম ক্লোরাইড ইকুইলিব্রিয়াম মেথড আছে, যে রিলেটেড বিভিন্ন ম্যাথও দেখা যায়। আমি করিয়েছি কিছু মেট্রোলজির ম্যাথস, সেখানে প্র্যাকটিস করতে পারো তোমরা, কোশ্চেন দেখা যায়। স্টেরিলিটি টেস্ট করা হয়, বিভিন্ন ইভালুয়েশন টেস্ট, পাইরোজেন টেস্ট, এরকম না এরকম বিভিন্ন রকম স্টেরিলিটি টেস্ট আমরা পারফর্ম করি প্যারেন্টাল প্রোডাক্টের জন্য, যেখানে যাতে কোনো মাইক্রো অর্গানিজম যাতে প্রেজেন্ট না থাকে, কোনো কাইন্ড অফ কোনো স্পোরও যাতে প্রেজেন্ট না থাকে, কোনো মাইক্রো অর্গানিজম যাতে মানে প্রেজেন্ট না থাকে, তার জন্য স্টেরিলিটি টেস্ট পারফর্ম করায় প্রোডাক্টকে। পাইরোজেন টেস্ট, আমাদের ক্লিয়ারিটি টেস্ট, লিকেজ টেস্ট, এরকম টেস্ট পারফর্ম করা হয়। স্টেবিলিটি টেস্ট পারফর্ম করা হয় যাতে সলিউশন স্টেবল থাকে, ফ্লুকুলেশন, এরকম নানারকম আছে আমাদের প্রসেস যেগুলো পারফর্ম করা হয়। নেক্সট কোশ্চেন, হুইচ অ্যান্টিবায়োটিক ইজ প্রাইমারিলি ব্যাকটেরিওস্ট্যাটিক বাট বিকাম ব্যাকটেরিয়াসাইডাল অ্যাট হায়ার কনসেন্ট্রেশন।
লো কনসেন্ট্রেশন যখন থাকবে তখন ব্যাকটেরিওস্ট্যাটিক ইন নেচার। যখন কনসেন্ট্রেশন হাই হয়ে যাবে তখন কি হবে, ব্যাকটেরিয়াসাইডাল ইন নেচারের হয়ে থাকে। বুঝা গেল? লো কনসেন্ট্রেশনে ব্যাকটেরিওস্ট্যাটিক, হাই কনসেন্ট্রেশনে ব্যাকটেরিওস্ট্যাটিক মানে ব্যাকটেরিয়া গ্রোথ প্রসেসকে স্টপ করে দেয়, ইনহিবিট করে দেয়। আর ব্যাকটেরিয়াসাইডাল মানে পুরোপুরি ব্যাকটেরিয়াকে কিল করে দেয়। ব্যাকটেরিওস্ট্যাটিকরা যে গ্রোথ প্রসেসকে ইনহিবিট করছে, এর ফলে এটাই হয় যে ব্যাকটেরিয়া তার মাল্টিপ্লিকেশন করতে পারে না, 1 নম্বর সংখ্যায় বৃদ্ধি পায় না, তার সংখ্যা কমতে শুরু করে, এবং বডির যে ন্যাচারাল আমাদের ইমিউন সিস্টেম আছে, ম্যাক্রোফেজ, টি লিম্ফোসাইট, ওরা আস্তে আস্তে সেই গ্রোথ কম যে সমস্ত ব্যাকটেরিয়া তাদেরকে বডি ডিস্ট্রয় করে দেয়। আর সাইডাল মানে এরা ডাইরেক্টলি ব্যাকটেরিয়া সেল ওয়ালে অ্যাটাক করে, সেল রাপচার করে পুরোপুরি কিল করে দেয়। তো এমন কোন অ্যান্টিবায়োটিক আছে যারা লো কনসেন্ট্রেশনে স্ট্যাটিক, হাই কনসেন্ট্রেশনে সাইডাল অ্যাকশন শো করে? এরকম অ্যান্টিবায়োটিক আছে ক্লোরামফেনিকল। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। যেটা কী শো করে, এর অ্যাডভান্স ড্রাগ রিঅ্যাকশন খুবই ইম্পর্টেন্ট। কী শো করে, আমাদের বোন ম্যারো ডিপ্রেশন, যার কারণে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হয়, তার সাথে গ্রে বেবি সিন্ড্রোম কজ করে। টেট্রাসাইক্লিন কী শো করে, টেট্রাসাইক্লিন ফ্যানকোনি সিন্ড্রোম কজ করে, বিভিন্ন অর্গানকে ড্যামেজ করে, ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার ইনক্রিজ করে, অ্যান্টিডায়াবেটিক হরমোনের অ্যাকশনকে অ্যান্টাগোনাইজড করে দেয়, তার সাথে ফটো সেন্সিটিভিটি শো করে। এরিথ্রোমাইসিন ম্যাকুলাইট গ্রুপের অ্যান্টিবায়োটিক, বিভিন্ন স্কিন রিলেটেড প্রবলেম শো করে মাঝে মাঝে, তার সাথেও বিভিন্ন এর হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন শো করে। অ্যাম্পিসিলিন ব্রড স্পেকট্রাম বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক, অ্যাম্পিসিলিন, যেটা যার সাথে কম্বাইন্ডে কী ইউজ করা হয়, ক্লাভোনিক অ্যাসিড ইউজ করা হয়, যেটা বিটা ল্যাকটামেজ ইনহিবিটার। বুঝা গেল? আচ্ছা, ক্লোরামফেনিকল মেকানিজম মেনশন করেছে, খুবই ইম্পর্টেন্ট, একবার রিপিট করে নাও যে ক্লোরামফেনিকল বাইন্ডস উইথ 50S রাইবোজোমাল সাব ইউনিট অ্যামাইনো অ্যাসিড সাইট, যেটাকে এ সাইট বা অ্যাসেপ্টর সাইট বলা হয়। তারপরে কি ইনহিবিট করে, দে ইনহিবিট পেপটাইডাল ট্রান্সফারেজ এনজাইম, অলসো নোন অ্যাজ রাইবোজাইম এনজাইম। পেপটাইড ট্রান্সফারেজ এনজাইমের অ্যানাদার নেম রাইবোজাইম এনজাইম, যেটা কিসের জন্য রেসপন্সিবল, যেটা পেপটাইড বন্ড ফর্মেশনের জন্য। যে অ্যামাইনো অ্যাসিড পরপর লিঙ্ক হয়ে পেপটাইড বন্ড ফর্মেশন করে, পেপটাইড বন্ডের দ্বারাই তো অ্যামাইনো অ্যাসিড পরপর লিঙ্ক হয়, আর অ্যামাইনো অ্যাসিড যখন পরপর লিঙ্ক হয় পেপটাইড বন্ডের দ্বারা, তাদেরকে কী বলে, প্রোটিন বলে। তো এইভাবে ব্যাকটেরিয়া প্রোটিন তৈরি করে। আর অলরেডি মেকানিজম আমি ডিটেলসে ডিসকাস করেছি, তোমরা চাইলে দেখতে পারো, আমি লিঙ্ক অ্যাড করে দেবো। এখানে জাস্ট পয়েন্টগুলো বলছি। এরা যেই এনজাইমটা পেপটাইড বন্ড ফর্মেশন তৈরি করে, কেউ এনজাইম ট্রান্সফারেজ এনজাইম, পেপটাইডাল ট্রান্সফারেজ এনজাইম, যে পেপটাইড বন্ড ফর্মেশন করে। তো ক্লোরামফেনিকল কী করে, ওই এনজাইমটাকে ইনহিবিট করে। আর এনজাইমটা ইনহিবিট হলে কী হবে, এনজাইম যে কাজটা করছে সেটা করতে পারবে না। কী কাজ করছিল, পেপটাইড বন্ড, তো স্টপ হয়ে যাবে পেপটাইড বন্ড ফর্মেশন। তার জন্যে ইন্টারফেয়ারিং উইথ ট্রান্সফার অফ ইলংগেটেড পেপটাইড চেন, তার কারণে পেপটাইড চেন ট্রান্সফার হবে না, ইলংগেট হবে না, নিউলি অ্যামাইনো অ্যাসিড আসবে না, অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সাইটে আসবে না, কমপ্লেক্স ফর্মেশন হবে না। আলটিমেটলি কী হবে, ব্যাকটেরিয়ার প্রোটিন সিনথেসিস প্রসেস ইনহিবিট হবে। তো কোথায় বাইন্ড হয়, 50S রাইবোজোমাল সাবইউনিটের এ সাইডে, অ্যামাইনো অ্যাসিড সাইডে বাইন্ড হয়। কোন এনজাইমকে ইনহিবিট করে, পেপটাইডাল ট্রান্সফারেজ এনজাইম, যার অ্যানাদার নেম রাইবোজাইম এনজাইম। তার জন্য কি হয়, পেপটাইড বন্ড ফর্মেশন হয় না, ইলংগেশন হয় না পেপটাইড চেনের, যার কারণে আলটিমেটলি কী হয়, ব্যাকটেরিয়া প্রোটিন তৈরি করতে পারে না। কারণ প্রোটিন তৈরি করার জন্য অ্যামাইনো অ্যাসিড দরকার, অ্যামাইনো অ্যাসিড না আসলে প্রোটিন আসবে না। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং অর্গানিজম ইজ নোটোরিয়াস ফর ডেভেলপিং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স হয়ে যায়। তো কোন অর্গানিজম নোটোরিয়াস ডেভেলপিং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স? অ্যান্সার কী হবে, ইস্টেরিচিয়া কোলাই। কোলাই যাকে আমরা শর্ট ফর্মে বলে থাকি, যে রেজিস্ট্যান্স কজ করে। বুঝা গেল? খুবই ইম্পর্টেন্ট, এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে রেজিস্ট্যান্স কেন হয়, কোথায় মিউটেশন হয়, বাইন্ডিং প্রোটিনের মিউটেশন, ট্রান্সফারের মিউটেশন, এটা বলে ইফ্লাক্স কন্ডিশন, আমাদের পারমিবিলিটি প্রবলেম, এর সমস্ত কারণে আমাদের রেজিস্ট্যান্স প্রবলেম হয়ে যায়। খুবই ইম্পর্টেন্ট। হুইচ অফ দিস ইজ অ্যান ইনডিফিউজিবল সাবস্টেন্স? কী হবে, ক্যালোইন একটা ইনডিফিউজিবল সাবস্টেন্স, যেটা সেক করলে ট্রান্সফার হয় না, এরকম টাইপের। ক্যালোইন একটা ইনডিফিউজিবল সাবস্টেন্স। আচ্ছা, ক্যালসিয়াম কার্বনেট কী বলো তো, জানো? ক্যালসিয়াম কার্বনেট একটা নন সিস্টেমিক অ্যান্টাসিড। ক্যালসিয়াম কার্বনেট কী কজ করে,
মিল্ক অ্যালকালি সিনড্রোম, মিল্ক অ্যালকালি সিনড্রোম কজ করে ক্যালসিয়াম কার্বনেট, যেটা একটা নন সিস্টেমিক অ্যান্টাসিড। জানো খুবই ইম্পর্টেন্ট, ক্যালসিয়াম কন্টেনিং অ্যান্টাসিড কজ মিল্ক অ্যান্ড অ্যালকালি সিনড্রোম। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বিভিন্ন এক্সামে দেখা যায়, পিওয়াইকিউ। অ্যাসপিরিন কি বলতো? অ্যাসপিরিন, অ্যাসপিরিনের মধ্যে অ্যান্টিপ্লেলার অ্যাক্টিভিটি আছে, TXA2 কে ইনহিবিট করে, তার সাথে কক্স এনজাইমকে ইরিভার্সিবল ইনহিবিট করে। অ্যাসমা পেশেন্টের ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেটেড হয়ে থাকে অ্যাসপিরিন। অ্যাসপিরিন প্রোবিনাসিডের অ্যাকশনকে অ্যান্টাগনিস্ট করে। প্রোবিনাসিড কি একটা ইউরোকোসরিক এজেন্ট, গাউট ট্রিটমেন্ট ইউজ করে, বলেছি প্রিভিয়াস ভিডিওতে। অ্যাসপিরিন রেস সিনড্রোম কজ করে, রেস সিনড্রোম কজ করে অ্যাসপিরিন, বাচ্চাদের ক্ষেত্রে দেওয়া যায় না ওই জন্য অ্যাসপিরিন রেস সিনড্রোম কজ করে। পটাশিয়াম আয়োডাইড, পটাশিয়াম আয়োডাইড বিভিন্ন এক্সপেক্টোরেন্ট প্রপার্টি আছে পটাশিয়াম আয়োডাইডের মধ্যে, এক্সপেক্টোরেন্ট বিভিন্ন কাপ মিক্সারে ইউজ করা হয়। নেক্সট কোশ্চেন, দ্য পেনিসিলিন জি প্রিপারেশন উইথ দ্য লংগেস্ট ডিউরেশন অফ অ্যাকশন। পেনিসিলিন জি যেটা ন্যাচারাল পেনিসিলিন, বেনজাথিন পেনিসিলিন, পেনিসিলিন জি অপশান এ, যার ডিউরেশন আবার 4 উইক। সোডিয়াম পেনিসিলিন আর পটাশিয়াম পেনিসিলিন এদের সিমিলার খানিকটা 4 থেকে 6 ঘন্টা, আর প্রোকেন পেনিসিলিন ওই অ্যারাউন্ড 12 to 20 বা 24 আওয়ার্সের মতন, বুঝতে গেল। প্রোকেন পেনিসিলিন, পেনিসিলিন একটা কি বিটাল অ্যাক্টাম গ্রুপের অ্যান্টিবায়োটিক, বিটাল অ্যাক্টাম গ্রুপের অ্যান্টিবায়োটিক যারা কি করে ব্যাকটেরিয়ার সেল ওয়াল সিনথেসিস প্রসেসকে ইনহিবিট করে। সেল ওয়ালের যে ইম্পর্টেন্ট কম্পোনেন্ট পেপটাইডোগ্লাইকিন ইনহিবিট করে। পেপটাইডোগ্লাইকিন আবার কী দিয়ে তৈরি হয়? নাগ, অনেক জায়গাতে নাগকে ইনহিবিট করে অপশান দেয়। আবার নাগের মধ্যে যে বন্ড থাকে ক্রস লিঙ্কিং সেটাকে তৈরি করে, সেটা ট্রান্সপেপটাইডেজ বলে একটা এনজাইম তৈরি করে। অনেক জায়গায় ট্রান্সপেপটাইডেজ এনজাইমে অপশান থাকে। তো বিভিন্ন পয়েন্ট পুরো মেকানিজমটা পড়লেই তবে তার উপর কনসেপচুয়াল কোশ্চেন অ্যান্সার দিতে পারবে। আলটিমেটলি তো সেরোলকে ইনহিবিট করে, পেপটাইডোগ্লাইকেনকে ইনহিবিট করে, কিন্তু করে কীভাবে সেটা তুমি ডিটেলস মেকানিজমটা পড়লেই অ্যান্সার দিতে পারবে। তো সেইটা আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, অবশ্যই দেখে নেবে। সম্পূর্ণ কনসেপ্ট, তার মেকানিজম, অ্যাডভার্স ডাইরেকশন, কন্ট্রাইন্ডিকেশন, এভরিথিং তোমার ক্লিয়ার হয়ে যাবে একটা সিঙ্গেল লেকচারের মাধ্যমে, কোনো কোশ্চেন ভুল হবে না। বুঝে গেল? কিছু পেনিসিলিনের সোর্স এর উপর ক্লাসিফিকেশান করা আছে, ন্যাচারাল সোর্স, সিনথেটিক সোর্স, ডোজ, রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, ওরাল, প্যারেন্টাল, স্পেকট্রাম অ্যাক্টিভিটি, ন্যারো স্পেকট্রাম, ব্রড স্পেকট্রাম, ইন্টারমিডিয়েট স্পেকট্রাম, এক্সটেন্ডেড স্পেকট্রাম, রেজিস্ট্যান্স বিটা ল্যাকটামেজ, নন রেজিস্ট্যান্স বিটা ল্যাকটামেজ, স্টেবিলিটির উপর অ্যাসিড স্টেবিলিটি, অ্যাসিড আনস্টেবল, এভাবে কিছু ক্লাসিফিকেশানও করা আছে। যেমন পেনিসিলিন ভি, যাকে ফেনক্সিমিথাইল পেনিসিলিন বলা হয়, অ্যাসিডে স্টেবল থাকে, এই কারণে আমরা ওরালি অ্যাডমিনিস্ট্রেশন করতে পারি। যেমন পেনিসিলিন জি, যেটা ন্যাচারাল পেনিসিলিন, অ্যাসিডে ডিস্ট্রয় হয়ে যায়। পেনিসিলিন জি ন্যাচারাল পেনিসিলিন, যেটা কোথা থেকে অবটেন্ড হয়? পেনিসিলিয়াম নোটেটাম বা পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম থেকে অবটেন্ড হয়। হাই ইল্ড করতে গেলে আমাদেরকে আলেকজান্ডার ফ্লেমিং 1928 ডিসকভার করেছিলেন পেনিসিলিন, যেটা ফাঙ্গাস বা মোল্ড থেকে অবটেন্ড হয়েছিল। প্রিভিয়াসের কোশ্চেন রিলেটেড যে মোল্ড, যার আনাদার নেম ফাঙ্গাস, সেখান থেকে অবটেন্ড হয়েছিল পেনিসিলিন। বুঝে গেল? তো ক্লাসিফিকেশনটা আবার গো থ্রু করে নেবে, কোথায় ওরালি দেওয়া হয়, কাকে প্যারেন্টালি দেওয়া হয়, ব্রড স্পেকট্রাম, এক্সটেন্ডেড স্পেকট্রাম পেনিসিলিন, একে আছে আমাদের বিটা ল্যাকটামেজ ইনহিবিটর, কার্বনিক অ্যাসিড, ট্যাজোব্যাকটাম। ওই তুমি তোমরা যারা দেখবে ভিডিওটা বিটা ল্যাকটামেজ ইনহিবিটর দেখতে চাও, তো তারা বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক যে ভিডিওটা আছে ওটা একবার দেখে নেবে, তাহলে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। সমস্ত ওখানে ক্লাসিফিকেশন আমরা মেনশন করা আছে ভালো রকমভাবে। নেক্সট কোশ্চেন, among this antineoplastic agent which one alkylating agent? অ্যান্টিনিওপ্লাস্টিক বলতে ক্যান্সার ট্রিটমেন্টে ইউজ করা হয়, যাদের মধ্যে অ্যালকাইলাইটিং এজেন্ট কে কে আছে? অ্যালকাইলাইটিং এজেন্ট একমাত্র এখানে আছে সাইক্লোফসফামাইড, আমাদের ভিনক্রিস্টিন, মিথোট্রিক্সেট, মার্ক্যাপ্টোপিউরিন বা 6 মার্ক্যাপ্টোপিউরিন বলা হয়। এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয়, এরা কেউ ফোলেট অ্যান্টাগনিস্ট আছে, যেমন মিথোট্রিক্সেট ফোলেট অ্যান্টাগনিস্ট, ফোলেট অ্যান্টাগনিস্ট হচ্ছে মিথোট্রিক্সেট, ফোলেট অ্যান্টাগনিস্ট। দেন
মার্ক্যাপটোপিউরিন, পিউরিন অ্যান্টাগনিস্ট, এরা পিউরিন অ্যান্টাগনিস্ট। যেরকম ভিনক্রিস্টিন, ভিনব্লাস্টিন, এরা মাইক্রোটিউল অ্যান্টাগনিস্ট। অ্যান্টাগনিস্ট বা মাইক্রোটিউল ফর্মেশন হতে দেয় না, যে স্পিন্ডেল ফাইবার ফর্মেশন হয় সেল ডিভিশনের সময়, সেটাকে ইনহিবিট করে। আর অ্যালকাইলেটিং এজেন্ট কী করে? অ্যালকাইলেটিং এজেন্ট অ্যালকাইলেশন করে দেয় যে ডিএনএর যে বেস পেয়ার, পিউরিন পেছন থেকে অ্যাডিনিন গুয়ানিন, আর পিউরিন পাইরিমিডিন, থাইমিন, সাইটোসিন, অ্যাডিনের সঙ্গে থাইমিন বন্ড আর গুয়ানিনের সাথে সাইটোসিন বন্ড পেছন থাকে। তো অ্যালকাইলেটিং এজেন্ট কী করে? ডিএনএর যে গুয়ানিন আছে এই গুয়ানিনকে অ্যালকালাইটিং করে দেয়, এর 6 নম্বর পজিশনে অ্যালকালাইজেশন করে দেয়। করে দেওয়ার পর কী হয়, যে পরপর তো এখন তো ডিএনএ, একটা ডিএনএ, এটা ধরো এখানে অ্যাডিনিন গুয়ানিন বন্ড আছে, ধরো এখানে গুয়ানিনের সাথে সাইটোসিন বন্ড হয়, গুয়ানিন সাইটোসিন আছে, এখানে ধরো এখানটা আছে সাইটোসিনের সাথে গুয়ানিন বন্ড। তো ওরা কী করে? অ্যালকালাইটিং এজেন্ট অ্যালকালাইজেশন করে দেওয়ার জন্য গুয়ানিনকে মেনলি করে। তো এরকম একটা গুয়ানিনের সাথে গুয়ানিন বন্ড তৈরি হয়ে যায়। আমাদের ডিএনএতে কি থাকে গুয়ানিনের সাথে গুয়ানিনের বন্ড? থাকে না। তো তার জন্য কী হয়, এই ডিএনএটা নন ফাংশনাল ডিএনএ হয়ে যায়। তো এই কাজটাই করে অ্যালকালাইটিং এজেন্ট। বুঝে গেল? ডিএনএ বেস পেয়ারে যে থাকে, যখন আমাদের ডিএনএ রেপ্লিকেশন প্রসেস হয় সেখানে বেস পেয়ার তৈরি হয়, সেই সময় করে দেয় এরা। বা ন্যাচারাল ডিএনএ যখন রেপ্লিকেশন হয়ও না, এরকম ডিএনএ তো করে দেয়। বুঝলো? এই ডিএনএ ধরো এখানে আরেকবার বলে দিচ্ছি, অ্যাডিনিন সাথে থাইমিন বন্ড আছে, এখানে আরও বন্ড আছে। ধরো এখানটা একটা বন্ড আছে গুয়ানিনের সাথে সাইটোসিন, এখানে একটা বন্ড আছে সাইটোসিনের সাথে গুয়ানিন, তো আবার এখানে একটা বন্ড আছে থাইমিনের সাথে অ্যাডিনিন। তো যখনই অ্যালকালাইজেশন করে যাবে, এই যে গুয়ানিন এখানে প্রেজেন্ট আছে আর এই যে গুয়ানিন এখানে প্রেজেন্ট আছে, এদের মধ্যে বন্ড তৈরি হয়ে যায়। এটা থাকে কি ডিএনএতে? তোমরা দেখেছো ডিএনএদের এইভাবে ডিএনএ তো বেস পেয়ার তৈরি হয়, নাইট্রোজেনের বেস পেয়ার। তো তার জন্য নন ফাংশনাল ডিএনএ হয়ে যায়। খুবই ইম্পর্টেন্ট আমাদের এই যে অ্যালকালাইটিং এজেন্ট কী কী প্রেজেন্ট থাকে, নাইট্রোজেন মাস্টার, যেখানে সাইক্লোফসফাইড প্রেজেন্ট আছে, তার সাথে থায়োটেপা প্রেজেন্ট আছে, নাইট্রোসোইউরিয়া আছে, মিথাইল হাইড্রাজিন প্রেজেন্ট আছে, অ্যালকাইন সালফোন বুসালফ্যান এবং প্রেজেন্ট আছে, প্লাটিনাম কর্ডিনেশন, সিসপ্লাটিন, ফোলেট অ্যান্টাগনিস্ট, মিথোট্রিক্সেট, পিউরিন অ্যান্টাগনিস্ট, 6 মার্ক্যাপটোপিউরিন, 6 থায়োগুয়ানিল, পাইরিমিডিন অ্যান্টাগনিস্ট, 5 ফ্লোরিউরাসিল। ক্লাসিফিকেশন খুবই ইম্পর্টেন্ট। অ্যান্টি ক্যান্সার ড্রাগ, আরও ড্রাগ আছে, হরমোনাল থেরাপি ইউজ করা হয়, ওখানে বিভিন্ন টার্গেটেড ড্রাগ ইউজ করা হয়। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ড্রাগ অ্যাক্ট বাই ইনহিবিটিং অ্যান এনজাইম ইন দ্য বডি? বডিতে এনজাইমকে ইনহিবিট করে। ফেনোবারবিটন, বারবিচুরিক অ্যাসিড। ফেনোবারবিটন কি? বারবিচুরিক অ্যাসিড ডেরিভেটিভ, যারা কী করে আমরা ইউজ করে থাকি হিপনোটিভ সেডি, বিভিন্ন সিজার ট্রিটমেন্টে, যেখানে এরা ডাইরেক্ট গাবা রিসেপ্টর অ্যাক্ট করে, ক্লোরিন চ্যানেলকে ওপেন করে ডাইরেক্টলি। ফেনোবারবিটন হচ্ছে লং অ্যাক্টিং বারবিচুরেট। লিভোডোপা কোথায় ইউজ করে? ডোপামিন কনভার্ট হয় পরে ডোপা ডি কার্বক্সিলেজ এনজাইমের প্রেজেন্টে আমরা পার্কিনসন ট্রিটমেন্ট ইউজ করে থাকি লিভোডোপা, কারণ লিভোডোপাই একমাত্র ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে, ডোপামিন ক্রস করতে পারে না। ওইখানে আমরা লিভোডোপাকে ক্রস করাই, লিভোডোপা পরে ব্রেনের মধ্যে যে ডোপা ডি কার্বক্সিলেজ এনজাইমের প্রেজেন্টে ডোপামিনে কনভার্ট হয়, সেই ডোপামিন রিসেপ্টরে বাইন্ড হয়, অ্যাকশন শো করে। বুঝা গেল? আর অ্যালোপিউরিনল কি? আমরা গাউট ট্রিটমেন্ট ইউজ করি, পড়েছি। আমাদের বডিতে পিউরিন মেটাবলিজম হয়ে কি তৈরি করে? ইউরিক অ্যাসিড। কোন এনজাইমের প্রেজেন্টে? জ্যান্থিন অক্সিডেজ এনজাইমের প্রেজেন্টে পিউরিন পাইরিমিডিন, নাইট্রোজেন বেস পেয়ার ডিএনএ আরএনএতে প্রেজেন্ট থাকে, সেই পিউরিন জ্যান্থিন অক্সিডেজ এনজাইমের প্রেজেন্টে মেটাবলিজড হয়ে ইউরিক অ্যাসিড কনভার্ট হয়। এই ইউরিক অ্যাসিড সোডিয়াম ইউরেট ক্রিস্টাল ফর্মে কোথায় স্টোর হতে শুরু করে? বিভিন্ন জয়েন্ট পোর্শনে স্টোর হয়। যার কারণে কি হয়? পেন হয়, ইনফ্লামেশন হয়। এই কন্ডিশনকে আমরা কি বলি? গাউট বলি। বুঝা গেল? আর যদি ইউরিক অ্যাসিড স্টোর না হয়, বডি থেকে এক্সক্রিট হয়ে যায়, তাহলে ভালো, আমাদের গাউট হবে না। তো কিছু ড্রাগ আছে যারা ইউরিক অ্যাসিডের এক্সক্রিশনকে বডি থেকে ফাস্ট করে দেয়, স্টোর হতে দেয় না। যেমন ইউরোকোসোরিক এজেন্ট আছে আমাদের প্রোবিনাসিড, সালফিন পাইরাজোল,
যেরকম জ্যান্থিন অক্সিডেজ ইনহিবিটর আছে যারা এটাকে ইনহিবিট করে, যেমন আমাদের অ্যালোপিউরিনল ড্রাগটা জ্যান্থিন অক্সিডেজ এনজাইমকে ইনহিবিট করে, এদেরকে জ্যান্থিন অক্সিডেজ ইনহিবিটর বলা হয়। বুঝা গেল? যারা আমরা ক্রনিক গাউট ট্রিটমেন্টে ইউজ করে থাকি এদেরকে। আর অ্যাকুট গাউট ট্রিটমেন্টে কি ইউজ করে থাকি? অ্যাকুট গাউট ট্রিটমেন্টে আমাদের বিভিন্ন এনএসআইডি ক্লাসের ড্রাগ ইউজ করে থাকি, বিভিন্ন কর্টিকোস্টেরয়েড ইউজ করে থাকি, তার সাথে কলচিচিন ইউজ করে থাকি। দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রো ড্রাগ? প্রো ড্রাগ মানে কি? ইনঅ্যাক্টিভ অবস্থা থাকে ইনভিট্রো কন্ডিশনে বডির বাইরে, এবং বডিতে যাওয়ার পর অ্যাক্টিভ হয়ে যায়, অ্যাক্টিভ মেটাবলাইটে কনভার্ট হয়, সেই অ্যাক্টিভ মেটাবলাইটটা ফাংশন শো করে। তো এদের মধ্যে কোনটা প্রো ড্রাগ? একটা ইম্পর্টেন্ট লাইন মনে রাখবে কি, এক্সেপ্ট ক্যাপট্রোপিল অ্যান্ড লিসিনোপ্রিল। এটা কি? এসি ইনহিবিটর। এক্সেপ্ট ক্যাপট্রোপিল অ্যান্ড লিসিনোপ্রিল, অল এসি ইনহিবিটর অল এসি ইনহিবিটর আর কি? প্রো ড্রাগ। এখানে কোন কোন এসি ইনহিবিটর আছে দেখো, ক্যাপটোপিল আর লিসিনোপ্রিল। এক্সেপ্ট ক্যাপটোপিল লিসিনোপ্রিল, মানে ক্যাপটোপিল লিসিনোপ্রিল বাদ দিয়ে যত এসি ইনহিবিটর আছে তারা সবাই প্রো ড্রাগ। এখানে কি আছে? ক্যাপটোপিল, তার মানে প্রো ড্রাগ নয়। লিসিনোপ্রিল একটা প্রো ড্রাগ নয়, কিন্তু এখানে ইনালেপ্রিল আছে, তার মানে কি? ইনালেপ্রিল একটা প্রো ড্রাগ। যদি এখানে লিসিনোপ্রিল থাকতো তাহলে আমরা মেনে নিতাম যে ক্যাপটোপিল আর লিসিনোপ্রিল প্রো ড্রাগ নয়। এটা প্রো ড্রাগের এক্সাম্পল ইউজ করেছে, ফলোইং যে প্রো ড্রাগ, আর ক্যাপটোপিল লিসিনোপ্রিল নট প্রো ড্রাগ, এক্সেপ্ট ক্যাপটোপিল লিসিনোপ্রিল অল এসি ইনহিবিটর প্রো ড্রাগ। বুঝলো? তো এনালেপ্রিল একটা প্রো ড্রাগের এক্সাম্পল। এসি ইনহিবিটর যেটা আমরা কোথায় ইউজ করি? অ্যান্টি হাইপারটেনসিভ ট্রিটমেন্টে ইউজ করে থাকি প্রো ড্রাগকে, তাই তো? যেখানে আমরা ক্যাপটোপিল এসি ইনহিবিটর যারা কি করে, এসি ইনহিবিটর আমাদের টেনসিনোজেনকে অ্যাঞ্জিওটেনসিন 1-এ কনভার্ট হতে দেয় না। তার সাথে আরও অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট ইউজ করা হয়, যেমন লোসারটেন, টেলমিসারটেন। তারপর আমাদের ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ইউজ করা হয়, যেখানে আমরা ভেরাপামির, ডিলটিয়াজিম, নিফিডেপিন ইউজ করে থাকি। আমাদের সেন্ট্রালি অ্যাক্টিং আলফা 2 অ্যাগনিস্ট ইউজ করা হয়, ক্লোডিন, মিথাইল ডোপা। তার সাথে আমাদের যে পেরিফেরারি আলফা 1 বা আলফা 2কে ব্লক করে ফেন্টোলামাইন মোস্ট ইম্পর্ট্যান্ট ড্রাগ ইউজ করে থাকি। তার সাথে বিভিন্ন আমরা ডায়োরেটিক ইউজ করে থাকি। ডায়োরেটিক কেন ইউজ করে থাকি বললাম প্রিভিয়াস স্লাইডেই। তার সাথে বিটা ব্লকার ইউজ করা হয়, বিভিন্ন বিটা ব্লকার ইউজ করা হয়, যেমন আমাদের প্রোপ্রানল, অ্যাটিনল, মেটাপ্রোলল, ল্যাবিটলল ইউজ করে থাকে। ডাইরেক্ট রেনিন ইনহিবিটর। রেনিন কী করে? অ্যাঞ্জিওটেনসিন 1-কে অ্যাঞ্জিওটেনসিন 2-এ কনভার্ট করে, তো রেনিনকে ইনহিবিট করে দিলে কনভার্ট হবে না। তো ডাইরেক্ট রেনিন ইনহিবিটর কী আছে? অ্যালিসক্যারিন, মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। অ্যালিসক্যারিন ডাইরেক্ট রেনিন ইনহিবিটর। বুঝা গেল? অ্যান্টি হাইপারটেনসিভ ক্লাসিফিকেশন অলরেডি ডিসকাস করেছি, যদিও প্রিভিয়াস ইয়ার জিলেটের কোশ্চেন পেপারে, সেখানে আরও ডিটেলস এক্সপ্লেনেশন করেছি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হুইচ ম্যাক্রোফেজ সেল প্রেজেন্ট ইন স্কিনে কোন ম্যাক্রোফেজ সেল প্রেজেন্ট থাকে? স্কিনে প্রেজেন্ট থাকে ডেনড্রাইটিক সেল। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অস্টিওসাইট আমাদের ব্লাড বলছে, আমাদের বোন ফর্মেশন সেল। কাপফ্লার সেল কোথায় প্রেজেন্ট থাকে? লিভারে যে ম্যাক্রোফেজ সেল প্রেজেন্ট থাকে তাহলে কাপফ্লার সেল বলা হয়। গেল? তো এই অবধি আমাদের জিলেট 2021-এর পার্ট 2 কমপ্লিট করলাম। 36 to 70 অবধি কোশ্চেন। নেক্সট ভিডিওটা আমরা পার্ট 3, যেখানে রেস্ট অফ দ্য কোশ্চেন 71 to 100 কমপ্লিট করে দেবো। এবং অ্যাজ ইউজুয়াল আমরা প্রতিটা ভিডিওয়ে ডিটেল এক্সপ্লেনেশনের মাধ্যমে কমপ্লিট করছি, যাতে তোমার সম্পূর্ণ কনসেপ্ট, থিওরি যেগুলো তোমরা জানো না সেটাও ক্লিয়ার হয়। তার সাথে সমস্ত এক্সামের প্রিপারেশান, এক্সিট এক্সাম থেকে শুরু করে সমস্ত এক্সাম আপকামিং, তোমার ফার্মাসিস্ট হয়ে যাওয়ার পর বিভিন্ন এক্সাম আসবে, সেখানেও তোমার প্রিপারেশান স্ট্রং থাকে। তো তার জন্যে বিভিন্ন পিআইকিউ যেগুলো অলরেডি দেখা গেছে, সেরকম কোশ্চেনকে আমি এক্সট্রা পয়েন্ট, বিভিন্ন চার্ট, টেবিলের মাধ্যমে প্রেজেন্ট করছি।
তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। তো থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন অ্যান্ড জয় হিন্দ।